ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, সাধারণত ইনফ্রারেড স্পেকট্রোস্কোপিতে কি হয়, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি কিংবা ইউভি স্পেকট্রোস্কোপির যখন ইউভি রেডিয়েশন পাস করানো হয় কোনো ম্যাটারের মধ্যে, ইলেকট্রনিক ট্রানজিশন হয়, হোমো থেকে লুমোর মধ্যে একটা ইলেকট্রনের ট্রান্সফার হয়। ঠিক আছে, এখানে কি হয়, ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে লোয়ার হোমো থেকে লুমোতে যায়। আর ইনফ্রারেড স্পেকট্রোস্কোপিতে যেটা হয়, ইনফ্রারেড রেডিয়েশন, ইউভি রেডিয়েশন না কিন্তু ইনফ্রারেড রেডিয়েশন অ্যাবজর্ব করে ভাইব্রেশন, তোমার মনে করো যে একটা ফান্ডামেন্টাল যে ভাইব্রেশন থাকে, ন্যাচারাল যে ভাইব্রেশন, ন্যাচারাল ভাইব্রেশন থেকে হায়ার ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে থাকে ইনফ্রারেড রেডিয়েশনটা অ্যাবজর্ব করার পরে। তার মানে মনে করো যে কোনো যদি অ্যাটম হয়, একটু বড় করে নেই, মনে করো যদি কোনো অ্যাটম এরকম আছে, হ্যাঁ, ভাইব্রেট করছে, মনে করো এরকম করে এক্সপ্যানশন হচ্ছে, এতটুকু করে স্কুইজ হচ্ছে, কম্প্রেস করছে। ঠিক আছে, এই ভাইব্রেশনে তোমার হচ্ছে মানে ভাইব্রেট করছে এই ফ্রিকোয়েন্সিতে, এই লেন্থে, এই লেন্থ পর্যন্ত যাচ্ছে, এই এখানে এক্সপ্যানশন হচ্ছে এই পর্যন্ত, আর এই পর্যন্ত হচ্ছে তোমার কম্প্রেস করছে। কিন্তু আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করার পরে কি হবে, ঠিক এই অ্যাটমটাই হায়ার এনার্জিতে অ্যাবজর্ব করলে তখন কি হবে, ফ্রিকোয়েন্সিটা আরো বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তখন তোমার এক্সপ্যানশনটাও বাড়বে, ভাইব্রেট করবে খুব জোরে জোরে, এবং কম্প্রেসটাও বেশি হবে। ঠিক আছে, জাস্ট এই চেঞ্জটাই হয়, ভাইব্রেশন লেভেলের চেঞ্জ হয়। ভাইব্রেশন লেভেলের চেঞ্জ মানে ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, ভাইব্রেশন। ঠিক আছে, দেখো কি লেখা আছে, আইআর স্পেকট্রোস্কোপি অর vibrational spectroscopy is a measurement of the interaction of infrared radiation with matter by absorption, emission or reflection. এখন কি বলছে এখানে, অ্যাবজর্পশন হচ্ছে, এমিশন হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে, এখানে সবকিছুই কিন্তু একই জিনিস। হ্যাঁ, তোমার আমি স্পেকট্রামটা কিসের উপর আমি প্লট করছি সেটার উপর ডিপেন্ড করছে, আমি কি অ্যাবজর্পশনকে প্লট করছি নাকি এমিশনকে প্লট করছি নাকি রিফ্লেকশনকে প্লট করছি। ঠিক আছে, একটা মলিকুল কি করে, এই যে দেখো আমি বললাম যে একটা আইআর রেডিয়েশন সে অ্যাবজর্ব করলো, আইআর অ্যাবজর্ব করার পরে কি করছে, বাকি এই যে আমি কিন্তু একটা রেঞ্জ অফ আইআর দিচ্ছি, রেঞ্জ অফ আইআর মানে কিরকম, 4000 থেকে 400 পার সেন্টিমিটার রেঞ্জের আইআর রেডিয়েশন আমি একটা মলিকুলের মধ্যে পাস করছি। কিন্তু এই যে স্পেসিফিক বন্ড, মনে করো এ অ্যাটম আর বি অ্যাটম, এই যে দুইটা অ্যাটমের মধ্যে যে বন্ড, এই স্পেসিফিক বন্ডটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটা রেডিয়েশন সে কিন্তু অ্যাবজর্ব করবে। মনে করো সাপোজ 3075, এই স্পেসিফিক ফ্রিকোয়েন্সিটা অ্যাবজর্ব করার পরে তোমার হচ্ছে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে যাচ্ছে। ঠিক আছে, এই যে তোমার হচ্ছে অ্যাবজর্পশনটা হচ্ছে, বাকিগুলো কিন্তু সে এই এবি বন্ডটা কিন্তু বাকিগুলো এমিট করছে। তো মানে আমি কি করছে সেটা হচ্ছে ডিপেন্ড করবে প্লটের উপর। প্লট আমরা কিভাবে করি, প্লট করা হয় হলো পার্সেন্ট ট্রান্সমিটেন্স ভার্সেস ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বারের একটা প্লট করা হয়। ঠিক আছে, কতটুকু এখানে ওয়েভ নাম্বার বলতে কি বোঝাচ্ছে, ওয়েভ নাম্বার বলতে বোঝাচ্ছে 1/λ। তার মানে এক্স্যাক্টলি কিন্তু আমরা আসলে ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করি না, ওয়েভ নাম্বারের ফ্রিকোয়েন্সি নিয়ে আরেকটা এক্সপ্রেশন হচ্ছে ওয়েভ নাম্বার ভার্সেস পার্সেন্ট ট্রান্সমিটেন্স দিয়ে আমরা প্লটটা করছি, কারণ কতটুকু আসলে অ্যাবজর্ব করছে সেটা বের করা হয়। সারার হোসেন কি করছো? সারার হোসেন কি করছো? বিসিএস পড়তেছো? কবে পরীক্ষা তোমাদের? 19 তারিখে? না ম্যাম, আমাদের পরীক্ষা দেরি আছে ম্যাম, 6 আগস্ট। তো 19 তারিখে কি যেন প্রি পরীক্ষা হবে নাকি ম্যাম? এটা 41 ম্যাম, 41 বিসিএস। আমরা 43 বিসিএস। 19 মার্চ। হ্যাঁ, তো তোমরা কি অ্যাটেন্ড করতে পারবে না? না, আমি 43 বিসিএস। 43 বিসিএস অ্যাপ্লাই করছি। তো এত এমন করে পড়তেছো কেন বিসিএস? তাও আনমিউট করে কি যে করো তোমরা, আসলে বুঝি না। অনেক সিরিয়াস ম্যাম। না, এত সিরিয়াস হয়ে তো লাভ নাই। ক্লাসের সময় ক্লাস করবা না, আবার বিসিএস করবা, আবার বিসিএস সময় অন্য কিছু করবা। আচ্ছা যাই হোক, দেখো যার যার ব্যাপার তার, কারণ তোমার অনেক বড় হয়ে গেছে এখন, ম্যাচিউরড। কি করবা না করবা তোমাদের পাথওয়ে তোমাদের ফিক্স করে নিতে হবে। আচ্ছা দেখো, তো যেটা বলছিলাম, it is used to study and identify chemical substance or functional group, mainly IR দিয়ে আমরা যেটা করি,
আমরা ইউভি দিয়ে কি করি, ইউভি দিয়ে আসলে আমরা বুঝতে পারি কি জানো, মানে জাস্ট কোন ক্লাসের কম্পাউন্ড, এটা কি তোমার ডাবল আনস্যাচুরেশন আছে কিনা, কতটুকু ক্রোমোফোরসিটি আছে, ডাবল বন্ডের সাথে তোমার কনজুগেশন আছে কিনা, এই পার্টগুলো শুধু আমরা আইডিয়া দিতে পারি ইউভি থেকে। আর আইআর থেকে আমরা স্পেকট্রোস্কোপি থেকে বুঝতে পারি স্পেসিফিক্যালি কোন কোন ফাংশনাল গ্রুপ একটা মলিকুলের মধ্যে আছে, ঠিক আছে, কোন কোন বন্ড আছে সেটাও কিন্তু আমরা গেস করতে পারি। বেসিক্যালি যেটা হয় আমরা ফাংশনাল গ্রুপগুলো বের করে নিয়ে আসি আইআর স্পেকট্রোস্কোপিতে, ঠিক আছে। ইন সলিড লিকুইড গ্যাসিয়াস ফর্ম, এটা বলতে বোঝাচ্ছে আমরা যখন ইউভির তৈরি করি, ইউভির যখন স্যাম্পল তৈরি করি, সাধারণত আমাদের ডিপার্টমেন্টে যেটা করা হয় ম্যাম সেটা হলো, সবাই একটু আনমিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ আমি করেছি। প্রথমে যেটা করা হয় যে আমরা সাধারণত পিলেট নিয়ে করি, সলিড ফর্মে নেই আমরা, ঠিক আছে, সলিড ফর্মে নিয়ে তারপর আমরা হচ্ছে আয়ারটা নেই। লিকুইড ফর্মেও নেওয়া যায়, লিকুইড ফর্মে তুমি যদি তোমার জাস্ট একটা পিলেট তৈরি করে পটাশিয়াম ব্রোমাইড অথবা পটাশিয়াম ক্লোরাইড একটা পিলেট তৈরি করে তুমি ওখানে জাস্ট 2-3 ড্রপ দিয়ে অ্যাবজর্ব করে নিতে হয়, ঠিক আছে, অ্যাবজর্ব করে তারপর আইআর স্পেকট্রোস্কোপি নেওয়া যায়। আইআর স্পেকট্রোস্কোপি কিন্তু তোমাদের নিজেদেরই নিতে হবে, তো স্যাম্পলিং যখন করবে তখন কিন্তু তোমাদের এগুলো একটু শিখতে হবে, আমি তোমাদের পড়াই দিব না। আর গ্যাসিয়াস স্টেটটা ভিন্ন, এটা আমাদের ডিপার্টমেন্টে নাই। আচ্ছা, অলমোস্ট এনি কম্পাউন্ড হ্যাভিং কোভালেন্ট বন্ড, হ্যাঁ বলো। একই জিনিস যদি আমরা সলিড লিকুইড গ্যাসিয়াস ফর্মে নিয়ে করি, আইআর ভ্যালু ভিন্ন ভিন্ন হবে নাকি একই না হবে? না না ভিন্ন হবে না, কখনো ভিন্ন হবে না, একই হবে। একই কম্পাউন্ড যদি তোমার সলিড লিকুইড অথবা গ্যাসিয়াস ফর্মে নিয়ে করো তাহলে আইআর একই রকম হবে, ঠিক আছে। অলমোস্ট এনি কম্পাউন্ড হ্যাভিং জাস্ট কোভালেন্ট বন্ড, খেয়াল করো কোভালেন্ট বন্ড থাকলেই সেটা কি করছে, আইআর অ্যাবজর্ব করতে পারে, হ্যাঁ। whether organic or inorganic absorb various frequencies of electromagnetic radiation in the infrared region of electromagnetic spectrum. The region lies at wavelengths longer than those associated with visible, তার মানে visible এর চেয়ে high, which ranges from 400 থেকে 800 nanometer, but lies at wavelengths shorter than those associated with microwave. তার মানে কি মাইক্রোওয়েভের চেয়ে শর্ট ওয়েভলেন্থ হবে কিন্তু ইউভির চেয়ে একটু বড় হবে, which are longer than 1 millimeter. আমি তো দেখাই তোমাদের ওয়েভলেন্থ কিসের মধ্যে পড়ছে দেখো, ইউভি ভিজিবলের চেয়ে মাইক্রোওয়েভের চেয়ে বড় হচ্ছে, ইউভির চেয়ে একটু ছোট হচ্ছে। আইআর কে আবার ইনফ্রারেড রিজিয়নকে আবার 3 ভাগে ভাগ করা যায়, নিয়ার আইআর, মিড আইআর এবং ফার আইআর। এই তিনটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় 0.75 কিংবা 0.5 মার্কসের একটা প্রশ্ন চলে আসে, ফার আইআর এর রেঞ্জ কতটুকু অথবা নিয়ার আইআর এর রেঞ্জ কতটুকু। আরেকটা প্রশ্ন আসে এই দুইটার ইউজ, বিশেষ করে নিয়ার আইআর এবং ফার আইআর এর ইউজটা কি, ঠিক আছে। সাধারণত দুটো মেডিকেল ইউজ আছে, একদম লাস্টে পড়াবো। খেয়াল করো লাইটের ওয়েভলেন্থটা খেয়াল করো, ভিজিবল যে লাইটটা আছে ইউভি ভিজিবল যে আমরা পড়েছি, দেখো এনার্জিটা কিন্তু এখানে কিন্তু দেখো কম, এই যে আইআর যেটা পড়েছে ইউভি ভিজিবলের মাঝখানে, ঠিক আছে, এনার্জিটা তার মানে কি হবে, কমে যাবে। এই যে এনার্জি কম মানে ওয়েভলেন্থটা বেশি, ঠিক আছে। দেখো শর্ট ওয়েভলেন্থ এখানে হচ্ছে লঙ্গার ওয়েভলেন্থ, এখানে হচ্ছে ভেরি লং মাইক্রোওয়েভ, তার মানে মাঝখানেটা হচ্ছে ইনফ্রারেড ওয়েভস, যেটা হচ্ছে ভিজিবল ইউভি ভিজিবল এবং মাইক্রোওয়েভের মাঝখানে পড়েছে। আচ্ছা, আইআরটা আসলে কি, যেটা একটু বোঝানোর জন্য, আইআর এর কারণে কিন্তু মেইনলি যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে, যেটা কি গ্রিন হাউস গ্যাসটা কি হচ্ছে, এই গ্যাস গুলাকে ট্র্যাপ করে, গ্রিন হাউস গ্যাস আছে, গ্রিন হাউস গ্যাসটা গুলো এই ক্লাউডের মধ্যে গিয়ে জমা হয়ে, যে সূর্য থেকে প্রথমে যে তোমার রশ্মিটা আসে, ঠিক আছে, এই ইনফ্রারেডটা আসলো, সেটা কি হয় পৃথিবীর সারফেস দিয়ে অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হওয়ার পরে কি করে আবার পৃথিবীর সারফেস থেকে, আর্থের সারফেস থেকে কিন্তু এটা ইনফ্রারেড আকারে বের হয়ে যায়। যেমন রাস্তায় যখন গরম পড়ে হাঁটতে গেলে রাস্তা থেকে তাপ উঠে, এটা আসলে ইনফ্রারেড রেডিয়েশন। একটা মানে মনে করো একটা গরম পাতিল রেখেছো, গরম পাতিলের পাশে কিন্তু আমরা গেলেই বুঝতে পারি যে হাতে তাপ লাগছে, অথবা রান্নাঘরে গেলে বুঝতে পারি রান্নাঘরে একটু কিছু বেশি গরম থাকে, ওটাই হচ্ছে ওই তাপটাই আসলে তোমার ইনফ্রারেড রেডিয়েশন। এই রেডিয়েশনটা যখন আর্থ থেকে তোমার সারফেস থেকে বের করে দেওয়া হয়, সেটা আসলে অ্যাটমসফিয়ারে চলে যাওয়ার কথা, কিন্তু সেটা না দিয়ে কি হয়, ক্লাউডের মধ্যে যে বিভিন্ন ধরনের গ্যাস, গ্রিন হাউস গ্যাস থাকে, সেই গ্রিন হাউস গ্যাসের মধ্যে ট্র্যাপ হয়ে থাকে। কারণ গ্রিন হাউস গ্যাস কি করতে পারে, মনে করো কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড কি করতে পারে, এই কার্বন ডাইঅক্সাইড মনে করো কার্বন মনোক্সাইড, ঠিক আছে, এই ট্রিপল বন্ডটা কি করে ইনফ্রারেড রেডিয়েশনটা অ্যাবজর্ব করতে পারে। অ্যাবজর্ব করলে কি হয়, হিটটা তোমার এই পৃথিবী এবং মানে মনে করো এই যে আর্থ সারফেস এবং ক্লাউডের মধ্যে ট্র্যাপড হয়ে থাকে, তখন এই হিটটা আর্থটাকে আরো বেশি গরম করে রাখে।
ঠিক আছে, আপওয়ার্ড হয় আবার ডাউনওয়ার্ডও হয়, কিন্তু যখন আপওয়ার্ড হয় সেটা আপওয়ার্ড যেতে দেয় না। ঠিক আছে, ক্লাউড সহ গ্রিন হাউস গ্যাসগুলো ওটাকে ট্র্যাপ করে ফেলে, যেহেতু আয়ার অ্যাবজর্ব করতে পারছে। মনে করো যে নাইট্রাস গ্যাস, যে এন ডাবল বন্ড ও, এই বন্ডটা, অথবা তোমার কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এই বন্ডটা, এই ধরনের বন্ডগুলো কি করছে, আয়ার অ্যাবজর্ব করতে পারে। আচ্ছা, ম্যাম ক্লাস রেকর্ড করবেন না আজকে? ক্লাস রেকর্ড করি নাই। আচ্ছা, নেক্সট স্লাইডে দেখো, জাস্ট একটা ওভারভিউ। তোমার হচ্ছে আমরা যখন ইউভি দেই ইলেকট্রনিক এনার্জি ট্রানজিশন হয়, ইনফ্রারেড দিলে ভাইব্রেশনাল এনার্জি লেভেলের একটা পরিবর্তন হয়। এক্সরে কি হয়, ডিরেক্টলি বন্ড ব্রেক করে, এক্সরেতে ডিরেক্টলি বন্ড ব্রেক করে ফেলা হয়। মাইক্রোওয়েভে কি হয়, রোটেশনাল এনার্জি লেভেল থাকে। একটা ইলেকট্রনিক, আমি তোমাদের কিন্তু আগেই বলেছিলাম ইউভি পড়ানোর সময়, মনে করো ইলেকট্রনিক লেভেলটা হচ্ছে এটা, ইউ ই নট ই ওয়ান। প্রত্যেকটা ইলেকট্রনিক লেভেলে অনেকগুলো করে ভাইব্রেশনাল লেভেল এবং ওভারল্যাপড রোটেশনাল লেভেল থাকে। রোটেশনাল লেভেল হচ্ছে মাইক্রোওয়েভ রেডিয়েশন দ্বারা পরিবর্তন করা যায়। আর রেডিও ফ্রিকোয়েন্সি দ্বারা আমরা কি করি, স্পিন চেঞ্জ করতে পারি, তাই তো, নিউক্লিয়ার স্পিন অথবা ইলেকট্রনিক স্পিন পরিবর্তন করা যায়। আচ্ছা, এখানে ওয়েভ নাম্বারের কথা বলা আছে। ওয়েভ নাম্বারটা হচ্ছে শুধুমাত্র আইআর এর জন্য ইউজ করা হয়। এক্সপ্রেস অ্যাজ রেসিপ্রোকাল সেন্টিমিটার, মানে হচ্ছে পার সেন্টিমিটার, and are easily computed by taking reciprocal of the wavelength. Reciprocal মানে হচ্ছে জাস্ট কি উল্টাটা, মানে রেসিপ্রোকাল মানে 1/λ বোঝাচ্ছে, 1 ইনভার্স বোঝায়। এক্সপ্রেস ইন সেন্টিমিটার, তাহলে এটা কি হবে, এককটা হবে পার সেন্টিমিটার। Convert a wave number to a frequency by multiplying it by the speed expressed in centimeters per second. আচ্ছা, তোমার হচ্ছে তুমি যদি বের করতে চাও এখান থেকে ওয়েভ নাম্বার থেকে, যদি তুমি ফ্রিকোয়েন্সি বের করতে চাও, ওয়েভ নাম্বার ইনটু সি, ওয়েভ নাম্বার ইকুয়ালস টু আবার 1/λ, তাহলে c/λ, এখান থেকে আমরা সেন্টিমিটার কেটে গেলে সেকেন্ড, তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বের করতে পারি, ওয়েভ নাম্বার থেকে ফ্রিকোয়েন্সিটা বের করতে পারি। আচ্ছা, ইনফ্রারেড অ্যাবজর্পশন প্রসেস। এখানে ইনফ্রারেড আসলে কোন ধরনের বন্ডগুলো অ্যাবজর্ব করে, যেটা দুটি শর্ত আছে ইনফ্রারেড অ্যাবজর্পশন করার জন্য। একটা হচ্ছে যে প্রত্যেকটা মলিকুলের প্রত্যেকটা বন্ডের কিন্তু একটা ন্যাচারাল ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি থাকে। ঠিক আছে, একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ওরা কিন্তু নর্মালি, মনে করো কোনো রেডিয়েশন পাস করা হয় নাই, ঠিক আছে, ন্যাচারে আছে, সেই ন্যাচারাল মলিকুল গুলোও কিন্তু প্রত্যেকটা বন্ড অনুযায়ী তোমার হচ্ছে ভাইব্রেট করতে থাকে, ন্যাচারাল একটা ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে থাকে। তো এই যে ভাইব্রেশনটা, ন্যাচারাল ভাইব্রেশনটা, আমি যখন আইআর দিব, আইআর দিলে কি হবে, দুইটা শর্ত আছে, আইআর অ্যাবজর্ব করবে কি করবে না। একটা হচ্ছে যদি ন্যাচারাল যে ফ্রিকোয়েন্সিটা থাকে মলিকুলের মধ্যে, বন্ডের মধ্যে যে ন্যাচারাল যে ফ্রিকোয়েন্সিটা, সেই ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে আপকামিং আইআর রেডিয়েশনের যে ফ্রিকোয়েন্সি, এটা যদি হুবহু ম্যাচ করে, তাহলে ওই বন্ডটা এই আইআরটা, ইনকামিং আইআরটা অ্যাবজর্ব করবে। 2 নম্বর শর্ত হলো যে বন্ডটা অ্যাবজর্ব করবে, সেই বন্ডের মধ্যে অবশ্যই একটা ডাইপোল মোমেন্টের চেঞ্জ হতে হবে। মনে কর ডাইপোল মানে তোমার যে পোলার বন্ড, সাধারণত যেটা বলি নাইট্রোজেন হাইড্রোজেন, এই বন্ডগুলো অথবা এই যে পোলার বন্ডগুলো, এই যে একটা পোলারিটি এখানে আছে, আইআর অ্যাবজর্ব করার পরেও সেই এই নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ডের একটা পোলারিটি চেঞ্জ হবে। অবশ্যই কিন্তু একটা পোলারিটি চেঞ্জ হবে, খেয়াল করো। ন্যাচারালি যদি নাইট্রোজেন আর হাইড্রোজেন, ঠিক আছে, মনে করো একটা নির্দিষ্ট ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে, ঠিক আছে, যখন ভাইব্রেশনটা হচ্ছে তখন কিন্তু ওর মধ্যে একটা ডাইপোল মোমেন্টের চেঞ্জ হচ্ছে। আবার যখন ইনকামিং একটা আইআর অ্যাবজর্ব করবে তখন কি হবে, তখন কিন্তু ভাইব্রেশনাল লেভেলটা চেঞ্জ হবে। হ্যাঁ, লোয়ার লেভেল থেকে আপার লেভেলে আরো বেশি ফ্রিকোয়েন্সিতে, আরো হায়ার ফ্রিকোয়েন্সিতে সে কিন্তু ভাইব্রেট করতে থাকবে, ঠিক আছে, আরো হায়ার ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে থাকবে। এই যে ভাইব্রেশনটা, এই ভাইব্রেশনটা তখন কি হবে, যখন হায়ার হবে, নাইট্রোজেন থেকে হাইড্রোজেন আরো দূরে সরে যাবে, আরো বেশি স্কুইজ করবে। এই যে তোমার ডিসটেন্সটা বেশি হওয়ার কারণে কি হচ্ছে, এখানে কিন্তু ডাইপোল মোমেন্টেরও কিন্তু একটা চেঞ্জ হবে, তাই না? মনে করো নাইট্রোজেন আগে ন্যাচারালটা ছিল এই দূরত্বে ছিল, এখন হচ্ছে তোমার এই দূরত্বে, আরো বেশি দূরত্ব, মানে এক্সপ্যানশনটা আরো বেশি হচ্ছে। সেখানে এক্সপ্যানশন বেশি হলে কিন্তু ডাইপোল মোমেন্টের চেঞ্জটাও কিন্তু ভিন্ন হবে। এই কথাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আইআর যখন অ্যাবজর্ব করবে কোনো পোলার বন্ড, কোন তোমার হচ্ছে ডাইপোল মোমেন্ট আছে এরকম কোন বন্ড যখন তোমার আইআর অ্যাবজর্ব করবে, তখন ন্যাচারাল যে ডাইপোল মোমেন্ট ছিল, ন্যাচারাল ডাইপোল মোমেন্ট থেকে ইনকামিং আইআর অ্যাবজর্ব করার পরে ন্যাচারাল ডাইপোল মোমেন্টেরও
চেঞ্জ হবে। তার মানে কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির একটা চেঞ্জ হচ্ছে, আবার ন্যাচারাল যে তোমার ডাইপোল মোমেন্ট থাকছে তার একটা চেঞ্জ হতে হবে। যদি চেঞ্জ হয় তাহলে আইআর অ্যাবজর্ব করতে পারবে। ঠিক আছে, এই কথাটা এখানে লেখা, আমি একটু পড়ে দিই তোমাদের। As with other types of energy absorption, molecules are excited to a higher energy state when they absorb infrared radiation. The absorption of infrared radiation is quantized process. A molecule absorbs only selected frequencies. Quantized process বলতে বোঝাচ্ছে যে এই যে তোমার নিউ 1 নিউ 2 নিউ 3 ছিল, নিউ 1 অথবা নিউ নট 1 2 3, ঠিক আছে, এই যে এক্স্যাক্টলি তোমার হচ্ছে নিউ নিউ নট থেকে নিউ 1 এর যে তোমার এনার্জি ডিফারেন্স, সেই এনার্জি ডিফারেন্সের আয়ারটা অ্যাবজর্ব করবে। ঠিক আছে, কোনো ফ্র্যাকশন অ্যাবজর্ব করবে না। ঠিক আছে, এটাই বলতে চাচ্ছি, এটা তো আমরা বুঝি কোয়ান্টাইজ প্রসেসটা আসলে কি। নির্দিষ্ট সংখ্যার একটা কোয়ান্টা তোমার হচ্ছে লাইট অ্যাবজর্ব করতে পারে। A molecule absorbs only selected frequencies energy of infrared radiation. The absorption of infrared correspond to energy changes to, মানে হচ্ছে তোমার যখন মানে ইনফ্রারেড রেডিয়েশন অ্যাবজর্ব করে 8 থেকে 40 কিলোজুল পার মোলের একটা এনার্জি অ্যাবজর্পশন হয়। ঠিক আছে, 8 থেকে 40 কিলোজুল পার মোল। এই এনার্জি যদি কোনো মলিকুলের মধ্যে দেওয়া হয় তাহলে ভাইব্রেশনাল এনার্জির একটা পরিবর্তন হয়। Radiation in this energy range correspond to the range encompassing stretching and bending vibrational frequencies of the bond in most covalent molecules. আমার কি বলছে, এই যে এনার্জি আছে এই এনার্জি দিয়ে আসলে তোমার একটা বন্ডের স্ট্রেচিং ভাইব্রেশন অথবা বেন্ডিং ভাইব্রেশনটাই চেঞ্জ করা যায়। কোভ্যালেন্ট মলিকুলের স্ট্রেচিং অথবা বেন্ডিং ভাইব্রেশন চেঞ্জ করা যায়। In the absorption process, those frequencies of infrared radiation that match natural vibrational frequencies of the molecule in question are absorbed, and the energy absorbed serves to increase the amplitude, খেয়াল করো, of the vibrational motion. তার মানে যখন কি হয়, ন্যাচারাল ভাইব্রেশন থাকে প্রত্যেকটা বন্ডের মধ্যে, সেই বন্ডে যখন একটা ইনকামিং আয়ার রেডিয়েশন অ্যাবজর্ব করে তখন শুধুমাত্র অ্যামপ্লিটিউডটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তার মানে কি যে ফ্রিকোয়েন্সিতে সে তোমার হচ্ছে এক্সপ্যানশন এবং কম্প্রেস করছিল তার চেয়ে বেশি ফ্রিকোয়েন্সিতে এক্সপ্যানশন এবং কম্প্রেশনটা হবে। Note, however, that not all bonds in a molecule are capable of absorbing infrared radiation energy, even if the frequency of the radiation exactly matches that of the bond motion. মনে করো যে যদি তোমার শুধুমাত্র এই ক্রাইটেরিয়াটা মিলেছে, ন্যাচারাল সাথে মিলে গেছে, হ্যাঁ, কিন্তু তোমার হচ্ছে বন্ডের মধ্যে কোনো ডাইপোল মোমেন্টের কোনো চেঞ্জ নাই, কিন্তু ডাইপোল মোমেন্ট নাই বন্ডের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যাবজর্পশন হবে না। দুইটা শর্তই মানতে হবে। তার মানে আরেকটা কি, only those bonds that have a dipole moment that changes as a function of time are capable of absorbing infrared radiation. তার মানে কি, এই যে বলছে that changes as a function of time, তার মানে যখন ইনফ্রারেড অ্যাবজর্ব করছে সে তার ডাইপোল মোমেন্টটাকেও চেঞ্জ করতে পারছে। এই দুই শর্ত মানলে কিন্তু একটা বন্ড আইআর রেডিয়েশনটা অ্যাবজর্ব করতে পারে। Symmetric bonds such as those hydrogen fluorine do not absorb infrared radiation. দুইটা হাইড্রোজেন, এখানে কোনো ডাইপোল মোমেন্ট নেই, সেক্ষেত্রে এখানে কোনো অ্যাবজর্পশন হবে না। এক্ষেত্রে আমরা কি কোন স্পেকট্রোস্কোপি ইউজ করি? রামান স্পেকট্রোস্কোপি। যাদের ক্ষেত্রে তোমার হচ্ছে ডাইপোল মোমেন্ট থাকে না যেসব বন্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে রামান স্পেকট্রোস্কোপি। রামান স্পেকট্রোস্কোপিতে কি হয়, জাস্ট আমরা এখানে একটা ইনডিউসড ডাইপোল, যেহেতু ডাইপোল মোমেন্ট নেই সেজন্য আমরা মানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে, সরি ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড না, সরি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে একটা ইনডিউসড ডাইপোল মোমেন্ট তৈরি করে তারপর আমি মলিকুলার স্টাডি করি রামান স্পেকট্রোস্কোপিতে। আর আইআর কি হয়, ন্যাচারালি যে সব মলিকুলের বন্ডের মধ্যে তোমার হলো কি থাকে, ডাইপোল মোমেন্ট থাকে, তাদের মধ্যে আইআর ন্যাচারালি তারা অ্যাবজর্ব করতে পারছে। কিন্তু যাদের মধ্যে কোনো ডাইপোল মোমেন্ট নেই, যে এই বন্ডের মধ্যে কোনো ডাইপোল মোমেন্ট থাকে না, তাদেরকে কি করা হয়, তাদেরকে আমরা রামান স্পেকট্রোস্কোপি দিয়ে স্টাডি করি। সেখানে কি করা হয়, একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে ইনডিউসড ডাইপোল মোমেন্ট, ইনডিউস মানে হচ্ছে জোর করে তৈরি করা, ঠিক আছে, ইনডিউস করা, এই যে ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে এখানে কি হয়, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস তৈরি হয়। ঠিক আছে, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস তৈরি হলে সেখানে একটা ইনডিউস ডাইপোল মোমেন্ট তৈরি করে তারপর আমরা স্টাডি করি। ওটা না হয় পরে পড়বো, ওটা জন্য না যাই। ম্যাম আমাদের স্লাইড নাম্বার দিয়ে দিলে মানে বোঝা যায়। আমি বুঝলাম না তোমাদের স্লাইড নাম্বারটা এত ইম্পর্টেন্ট, কেমনি শিখালা তোমরা? দাঁড়াও, ইনসার
বুঝছেন? আচ্ছা আচ্ছা এরপরে কি এ বন্ড must present an electrical dipole that is changing at the same frequency as the incoming radiation for the energy to be transferred. The changing electrical dipole of the bond can then couple with the sinusoidal changing electromagnetic field of the incoming radiation. এখানে কি বলছে আসলে বলছে যেটা সেটা হচ্ছে যে তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের সাথে তোমার হচ্ছে ইনকামিং যে ফ্রিকোয়েন্সিটা আসছে ফ্রিকোয়েন্সির সাথে একটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ সাথে একটা তোমার হচ্ছে কি করবে ম্যাচ হবে ম্যাচ হলে তোমার হচ্ছে ওই তোমার ওই রেডিয়েশনটা স্পেসিফিক রেডিয়েশনটা অ্যাবজর্ব করবে কারণ আমরা কিন্তু জানি যে একটা স্পেসিফিক বন্ড একটা স্পেসিফিক রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে Thus, a symmetric bond that has identical groups on each will not absorb infrared. তার মানে কি যখন কোনো সিমেট্রিক বন্ড থাকছে সিমেট্রিক বন্ডের মধ্যে তোমার হচ্ছে একে অপরকে কিন্তু মিনিমাইজ করে দেয় যে তোমার হচ্ছে মনে করো ক্লোরিন কিন্তু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম পোলার থাকবে কিন্তু যেহেতু তোমরা সমানের কারণে তোমার হচ্ছে একে অপরকে মিনিমাইজ করে দেয় যার কারণে স্পেসিফিক কোনো রেডিয়েশন সাথে তোমার ম্যাচ করতে পারে না ম্যাচ করতে না পারার কারণে এই ধরনের সিমেট্রিক বন্ডগুলো তোমার হচ্ছে আইআর অ্যাবজর্ব করতে পারছে না এখানে কিছু টুকটাক কিছু ইনফরমেশন আছে IR radiation does not have sufficient energy to cause excitation of the electrons. তার মানে IR radiationের যে এনার্জিটা সেই এনার্জিটা আসলে ইলেকট্রনিক অ্যাবজর্পশন করাতে পারে না শুধুমাত্র ভাইব্রেশনাল এনার্জির চেঞ্জটা হবে IR causes atom or group of atoms to vibrate faster about the covalent bond. তার মানে কি হয় IR কি করে আসলে দুইটা অ্যাটমের মধ্যে A আর B অ্যাটম A B অ্যাটমের মধ্যে তোমার হচ্ছে ভাইব্রেশনটা ফাস্টার করে দেয় আমি এখানে একটা অ্যানিমেশন বের করেছিলাম তোমাদের ইনপুট করতে পারি নাই আচ্ছা দা ভাইব্রেশন কোয়ান্টাইজড যে কোনো ভাইব্রেশনই কোয়ান্টাইজড কিংবা যে কোনো অ্যাবজর্পশনই আসলে কোয়ান্টাইজড স্পেকট্রামটা প্লট করা হয় পার্সন ট্রান্সমিটার ভার্সেস ওয়েভ নাম্বার ঠিক আছে ওয়েভ নাম্বার যেটা হচ্ছে 1/λ পিক অর ব্যান্ড আমরা যেটাকে বলি যে পিকগুলো সাধারণত আসে সেটাকে আমরা বলি হচ্ছে ব্যান্ড সাধারণত বলা হয় ব্যান্ড অথবা পিকও বলতে পারো represents absorption of IR radiation by the sample since every type of bond has a different natural frequency of vibration and since two of the same type of bond in two different compounds যেটা বলা হচ্ছে সেটা হলো তোমার মনে করো যে নাইট্রোজেন হাইড্রোজেন আর কার্বন হাইড্রোজেন যেহেতু দুইটা বন্ডের কি ভাইব্রেশন কিন্তু সেম না দুইটা বন্ডের ন্যাচারাল ভাইব্রেশনটাও কিন্তু সেম না কেন সেম না এটার যে ভর এটার যে বন্ডের স্ট্রেংথ কিন্তু এই বন্ডের সমান না নাইট্রোজেন আর হাইড্রোজেনের যে মিউ যেটা বলতেছি আমরা কি রিডিউস মাস কিংবা দুটার ভরটাই খেয়াল করো দুটার ভর এই দুটার ভর কিন্তু এক না আবার বন্ড স্ট্রেংথটাও বন্ড পোলারিটিটাও কিন্তু এক না যার কারণে স্পেসিফিক বন্ড স্পেসিফিক রেডিয়েশনের আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে এটা বলছে নো টু মলিকুল অফ ডিফারেন্ট স্ট্রাকচারের দুটা মলিকুল কখনোই একরকম আইআর দিবে না শুধুমাত্র কি অনলি এনানশিওমার আমরা জানি শুধুমাত্র কি এনানশিওমার দ্যাট শুধুমাত্র তাদের আইআর স্পেক্ট্রা সেম হয় তাছাড়া ভিন্ন ভিন্ন মলিকুলের সবসময় আমরা কিন্তু জানি এনানশিওমারের কিন্তু ভিন্ন আসলে যদি আমি অপটিক্যাল বইতে চিন্তা করি তাহলে কিন্তু এনানশিওমার্স ডিফারেন্ট কিন্তু তারপরেও আইআর এরা সবসময় একই রকম স্পেকট্রাম শো করবে ঠিক আছে ইউজ অফ আইআর এনার্জিওমারে একই রকম দেখাচ্ছে কেন একটু ব্যাখ্যা করুন এনানশিওমারে তোমার কি হয় একটা তোমার মানে একটা কাইরাল কম্পাউন্ড যদি তুমি ধরো জাস্ট কি হয় সুপার ইম্পসিবল হয় মানে এক্স ওয়াই জেড এখানে হাইড্রোজেন হ্যাঁ সেম বন্ড থাকবে সেম অ্যারেঞ্জমেন্ট থাকবে ওর তো বন্ডের কোনো চেঞ্জ হচ্ছে না তাই না বন্ডেরই কোনো চেঞ্জ হয় বন্ডের কোনো চেঞ্জ হয় না এখানে শুধুমাত্র কি হয় জেড ভাগ এখানে থাকে ওয়াই একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টের চেঞ্জ হয় স্পেশাল অ্যারেঞ্জমেন্টের চেঞ্জ মানে তো এইটা না যে ওর বন্ডের কোনো পার্থক্য হচ্ছে এখানে তোমার হচ্ছে তোমার মানে অপটিক্যাল রোটেটরি লাইটকে তুমি যে কোনো ডানে কিংবা বামে ঘোরাতে পারবে ও যদি ডেক্সট্রো রোটেটরি হয় ও হবে রোটেটরি ঠিক আছে এই যে তোমার জাস্ট চেঞ্জটা কিন্তু এটাই কিন্তু ওদের কিন্তু স্ট্রাকচার সেম থাকছে বন্ড কিন্তু সেম থাকছে CH যেটা ছিল সেটাই কিন্তু থাকছে যার কারণে মনে করি স্ট্রাকচারের তো কোনো পরিবর্তন হচ্ছে না দুটো এনার্জির মানের মধ্যে
স্ট্রাকচারে কি কোনো পরিবর্তন হয়, বন্ডের কোনো পরিবর্তন হয়? তা কিন্তু হয় না। এই কারণে দুইটা এনানসিওমারে তোমার হচ্ছে আয়ারটা সেম হয়। বুঝছি ম্যাম। আচ্ছা, ইউজ অফ আয়ার দেখো, ইউজ অফ আয়ারটা কি? আয়ার দিয়ে আমরা আসলে কি করি সেটা অবশ্যই আমরা জানি। সেটা দিয়ে আমরা কি করি, একটা স্ট্রাকচার ইনফরমেশন পাই, তাই তো? ফাংশনাল গ্রুপ রিজিয়ন থাকে আয়ার, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন। ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন খুব ইম্পর্টেন্ট একটা রিজিয়ন। এই ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নের কারণে সাধারণত এই যে 1500 থেকে 600 কে আমার ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন বলছি, কেন বলছি? কারণ সাপোজ একটা মলিকুল আছে এরকম NH2, মনে করো মিথাইলামিন আর হচ্ছে ইথাইলামিন, ঠিক আছে? এই যে মলিকুল, ফাংশনাল গ্রুপ, খেয়াল করো, ফাংশনাল গ্রুপ কিন্তু দুইটারই একই, তাই তো? ফাংশনাল গ্রুপ কিন্তু দুইটারই একই, কিন্তু এই ফাংশনাল গ্রুপ কিন্তু অবশ্যই 4000 থেকে 1500 মধ্যে আসবে। এই 4000 থেকে 1500 মধ্যে মনে করো অ্যামিনের জন্য 3300 3400 মধ্যে আমি একটা সিমেট্রিক একটা অ্যাসিমেট্রিক পিক পেলাম, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি আমরা পেয়েছি, অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সি। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন আমরা যেটা বলি, একটা হচ্ছে আইডেন্টিফাইং রিজিয়ন, ডিফারেন্সিয়েটিং রিজিয়ন, তার মানে কি একটা মলিকুল থেকে একটা মলিকুলকে ডিফার করছে। এখন 1500 থেকে 600 এর মধ্যে সাধারণত একটা প্লট যদি আমি আঁকি, পার্সেন্ট ট্রান্সমিটেন্স ভার্সেস ওয়েভ নাম্বার, সাধারণত কি হয়, মনে করো যে এই 3400 3300 এর মধ্যে একটা পিক আসছে, ঠিক আছে? এখানে আরো হাবিজাবি পিক থাকবে, এখান থেকে মনে করো 1500 শুরু, ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন শুরু। এখানে কি হয়, এখানে সিএইচ এর পিক থাকবে, কিছু কিছু সিএইচ এর তোমার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি। 1500 থেকে 600 এর মধ্যে সাধারণত আমরা বেন্ডিং যে ভ্যালুগুলো আছে, বেন্ডিং ভ্যালুগুলো পাই, ঠিক আছে? এই বেন্ডিং ভ্যালুগুলো কি করে, এই যে তোমার CH3 এর ক্ষেত্রে যে বেন্ডিং ভ্যালু, CH2 CH3 এর ক্ষেত্রে এত ভ্যারাইটিস বেন্ডিং হয়, এখানে তুমি দেখবা যে অনেকগুলা পিক আমরা পাবো, অনেকগুলা পিক পাবো। এই পার্টটা যদিও তোমার ফাংশনাল গ্রুপ রিজনটা যদি কখনো মিলেও যায়, হ্যাঁ, এই অ্যামিনো মূলকের কিংবা সিএইচ এর জন্য মিলেও যায় কিছুটা, হুবহু মিলবে না, কিন্তু যদি কিছুটা মিলেও যায়, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন কখনো এই দুটা মলিকুলের ক্ষেত্রে, এই দুটো খুব কাছাকাছি মলিকুল, তো তারপরেও ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন কখনো এক হবে না, শুধুমাত্র এই বেন্ডিং রিজিয়নের কারণে, বেন্ডিং ভাইব্রেশনের কারণে। কারণ হচ্ছে CH3 যে বেন্ডিং ভাইব্রেশন গুলো আছে, শুধুমাত্র একটা মিথিলিন মূলক বাড়ার কারণে ভ্যারাইটিস রকমের বেন্ডিং হতে পারে, ঠিক আছে? বিভিন্ন ধরনের বেন্ডিং ভাইব্রেশন হতে পারে। তোমাদের স্লাইডটা ওটা দেওয়া হয় নাই, যে মিথিলিন মূলক যদি থাকে বিভিন্ন ধরনের বেন্ডিং হবে, আবার সিএস যুক্ত থাকে সেক্ষেত্রেও একটা কম্বিনেশন ব্যান্ড থাকবে, সেখানে ডিফারেন্স ব্যান্ড থাকবে, ব্যান্ড নিয়ে একটা ডিফারেন্ট একটা ফিঙ্গারপ্রিন্ট রিজন হবে। তাই এই জন্য বলা হচ্ছে কোন দুইটা মলিকুল ফিঙ্গারপ্রিন্ট রিজন আসলে আমরা বলতে কি বলছি, যে হাতের যে একটা ছাপ থাকে মানুষের, প্রত্যেকটা মানুষের কিন্তু ভিন্ন ভিন্ন, তাই তো? এই জন্য বলা হচ্ছে প্রত্যেকটা কম্পাউন্ডেরও এই যে 1500 থেকে 600, এটাও কিন্তু সবসময় ফিঙ্গারপ্রিন্ট রিজন, তার মানে হাতের ছাপের মতোই প্রত্যেকটা মলিকুলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফিঙ্গারপ্রিন্ট রিজন পাওয়া যাবে। কখনোই এই পার্টটা, কোন দুইটা মলিকুলের এই পার্ট এনানসিওমার বাদে এই পার্ট কখনোই এক হবে না। যদিও ফাংশনাল গ্রুপ রিজনে যদি তোমার ম্যাচ হয়েও যায়, মনে করো এই যে তোমার হচ্ছে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে তুমি এই অ্যামিন পাবা, আবার ইথাইল অ্যামিনের ক্ষেত্রে কিন্তু এই অ্যামিনটা পাবো আমরা। তো সেক্ষেত্রে ফাংশনাল গ্রুপ রিজন যদি কিছুটা মিলেও যায়, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রিজন কখনোই এক হবে না। এই জন্যই ফিঙ্গারপ্রিন্ট রিজন, এই রিজনটাকে আমরা ফিঙ্গারপ্রিন্ট বলি, যেটাকে ডিফারেন্সিয়েটিং। একটা মানুষের সাথে একটা মানুষের সাথে কোনো কারণে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রিজন মিলে না, ইভেন একটা আঙ্গুলের সাথে, নিজেদের মধ্যে একটা আঙ্গুলের সাথে আঙ্গুলের যে ছাপ সেটাও কিন্তু মিলে না, ঠিক আছে? পরস্পরের দুটো আঙ্গুলের সাথেও ছাপ কিন্তু মিলে না। ফিঙ্গারপ্রিন্টটা মিলে না কেন, আবার একটু যদি বলতেন। কোনটা? মানে এই Fingerprint আয়ারের মিলে না। ক্ষেত্রে, জি আয়ারের ক্ষেত্রে যেটা তোমাদের আমি একটু উদাহরণ দিলাম, মিথাইলামিন, ঠিক আছে? মিথাইলামিনের ক্ষেত্রে খেয়াল করো তোমার, আর ইথাইলামিন খেয়াল করো, পার্থক্যটা শুধু কি? পার্থক্য শুধু একটা মিথিলিন গ্রুপ এক্সেস আছে না, সেক্ষেত্রে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নে তোমার সাধারণত কি হয়, আমরা বেন্ডিং ভ্যালুগুলো পাই, বেন্ডিং ভাইব্রেশনের যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো আমরা 1500 থেকে 600 এর মধ্যে পাই। শুধুমাত্র একটা মিথিলিন গ্রুপ থাকার কারণে তোমার বেন্ডিং ভাইব্রেশনের একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের বেন্ডিং ভাইব্রেশন আমরা পাই। সেখানে কি থাকে, যেহেতু দুইটা কার্বন কার্বন মানে দুইটা মিথিলিন মূলক থাকে, এই কারণে কি হয়, এখানে কম্বিনেশন ব্যান্ড পাই অথবা ডিফারেন্স ব্যান্ড পাই, ওভারটোন ব্যান্ড কিছুটা চলে, ওভারটোন আসে না, ওভারটোন এইদিকে আছে, ডিফারেন্স ব্যান্ড, কম্বিনেশন ব্যান্ড গুলো আমরা
এই 1500 থেকে 600 এর মধ্যে পাই। ঠিক আছে? যদিও দেখো মলিকুলগুলো কিন্তু খুব কাছাকাছি, তাই না? শুধু একটা মিথিলিন মূলক হচ্ছে বেশি এখানে। দুটাই কিন্তু অ্যামিন ফাংশনাল গ্রুপ। অ্যামিনো ফাংশনাল যেটা বলছিলাম আমি, এখানে যদি মিলেও যায় ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন, ফাংশনাল গ্রুপ রিজিয়নে, ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নে কখনোই মিলবে না। কারণ হচ্ছে এখানে যে মিথিলিন মূলক আছে, মিথিলিন মূলক থাকার কারণে বেন্ডিং ভাইব্রেশনের একটা চেঞ্জ হবে। হ্যাঁ, অনেক ধরনের বেন্ডিং ভাইব্রেশন চলে আসবে। সিসরিং, আমরা পড়েছি না, সিসরিং, ওয়াগিং, রকিং, বিভিন্ন ধরনের বেন্ডিং ভাইব্রেশন কম্বিনেশন করে এখানে একটা ডিফারেন্ট একটা প্যাটার্ন আসবে এই মলিকুলার ক্ষেত্রে, এই মলিকুলার ক্ষেত্রে, যেটা একটার উপর কখনোই ওভারল্যাপ করতে পারবে না, মানে সেম কখনোই হবে না। এজন্য এই পার্টটাকে ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন বলা হয়। একটা স্পেকট্রাম, আয়ার স্পেকট্রামে খেয়াল করুন যে আমরা কিন্তু সাধারণত কি করি, তোমার যদি কখনো ফার্মাসিউটিক্যালে তোমার তো ইয়া করতে পারো নাই, কি বলে, ইন্টারনেট ইন্টার্নি করতে পারো নাই, ঠিক আছে? এটা করলেই বুঝতে পারতা। ফার্মাসিউটিক্যালে যদি ইন্টার্নি করতা, যে তোমার ওরা কি করে, মনে করো ওদের কাছে একটা স্ট্যান্ডার্ড স্যাম্পল থাকে, ওরা যেটা কিনে নিয়ে আসে পারচেজ করে, সেটা পিওর স্যাম্পল কিনা, সেক্ষেত্রে ওরা কি করে, ওদের কাছে যে স্ট্যান্ডার্ড স্যাম্পল থাকে সেটার আগে আয়ার নেয়। আয়ার নেওয়ার পরে ওরা যে স্যাম্পল কিনে নিয়ে এসেছে, সেই পারচেজ করার পরে সেই স্যাম্পলের আয়ার নিয়ে ওরা একে অপরকে সুপার ইম্পোজ করে, মানে একটা পেপারের উপর তোমার হচ্ছে জাস্ট মাউসটা দিয়ে তোমার আয়ার নেওয়ার পরে ওদের কাছে স্ট্যান্ডার্ড সেভ করা থাকে, আয়ারটা নতুনটার আয়ার নিয়ে এসে জাস্ট একটা উপর সুপার ইম্পোজ করে, দেখে যে হুবহু মিলেছে কিনা। যদি হুবহু মিলে যায় তাহলে ওরা স্যাম্পলটাকে স্ট্যান্ডার্ড ধরে, মানে বুঝছে যে হ্যাঁ স্যাম্পলটা ঠিক আছে, কোনো ইম্পিউরিটিস নেই। ঠিক আছে? এই যে তোমার দেখো সাধারণত মিলায় কোন পার্টটা জানো, এই ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নটা। ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন যদি কোনো মলিকুলের সাথে মলিকুল মিলে যায় তাহলে বুঝবা যে এই মলিকুল দুটো একই। কারণ কোন মলিকুলের, দুইটা মলিকুলের কখনোই কোনো তার ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নটা এক হবে না। যদিও ফাংশনাল গ্রুপটা কাছাকাছি হতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নটা কখনোই এক হবে না। এখানে ভ্যারিয়াস টাইপস অফ বেন্ডিং ভাইব্রেশন এক একটা মলিকুলের ক্ষেত্রে এক এক রকম চলে আসে। বুঝতে পারছো? ম্যাম জি। ফিঙ্গারপ্রিন্ট রিজনটা তো অনেক কমপ্লেক্স ম্যাম, এটা তো সহজে হ্যাঁ, বোঝা অনেক যায় না। কমপ্লেক্স, না অনেক কমপ্লেক্স। আমি বলি শোনো, এখানে আসলে পড়াশোনা করার সময় দেখবা যে সাধারণত মেইনলি আমরা ফাংশনাল গ্রুপের দিকে ফোকাস করি, তাই তো? কি কি ফাংশনাল গ্রুপ আছে। কেউ যদি খুব ভালো একটা আর স্পেশালিস্ট হয়, তার কাজ কি থাকবে, সে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রিজন থেকে অনেকগুলো পিক বের করতে পারে। সেক্ষেত্রে তুমি কতটুকু পড়াশোনা করো, কতটুকু প্র্যাকটিস করো, সেটার উপর ডিপেন্ড করবে। এই ফিঙ্গারপ্রিন্ট রিজন থেকে তুমি বলতে পারবা যে তোমার এই অ্যারোমেটিক কম্পাউন্ডটা কি অর্থোপ্যারা সাবস্টিটিউটেড, ডাই সাবস্টিটিউটেড নাকি মনো সাবস্টিটিউটেড। ডাই যদি হয় তাহলে মেটা নাকি অর্থোপ্যারা। ঠিক আছে? কোন পজিশনে কি আছে এটা কিন্তু আমি এই ফিঙ্গারপ্রিন্ট রিজন থেকে বের করতে পারবো। আবার তোমার কোনো কম্পাউন্ডে হ্যালোজেন আছে কিনা, যদি তোমাদের মান যদি প্রশ্নে মান দেওয়া থাকে, সেক্ষেত্রে এটাও কিন্তু বোঝা যায় যে হ্যালোজেন, এই ফিঙ্গারপ্রিন্ট রিজন থেকে বোঝা যায় যে হ্যালোজেন আসলে কোনটা আছে, কম্পাউন্ডে কোন হ্যালোজেনটা যুক্ত আছে, এটা কিন্তু বের করা যায়। বুঝছো? ফিঙ্গারপ্রিন্ট রিজনটা কমপ্লেক্স থাকে বেশি। এই ভ্যারাইটিস বেন্ডিং ভ্যালুর কারণে কিন্তু অনেক বেশি কমপ্লেক্স থাকে, অনেক বেশি ওভারল্যাপ থাকে, অনেকগুলো পিক থাকে বেন্ডিং ভাইব্রেশনের কারণে। কারণ অনেক ধরনের বেন্ডিং হয়। আমরা যখন স্ট্রেচিং পড়ি, আমরা কি ধরনের স্ট্রেচিং পড়ি বলতো? শুধুমাত্র সিমেট্রিক স্ট্রেচিং আর অ্যাসিমেট্রিক স্ট্রেচিং, এই দুটো স্ট্রেচিং পড়ি, তাই তো? কিন্তু বেন্ডিং এর ক্ষেত্রে দেখো তো কত ধরনের বেন্ডিং আমরা পড়ি। রকিং, ওয়াগিং, সিজারিং, 4 ধরনের। হ্যাঁ টুইস্টিং, অনেক ধরনের কিন্তু তোমার বেন্ডিং শুধু 4টা, বই 4টা দেওয়া আছে, আরো অনেক ধরনের বেন্ডিং কিন্তু হয়। মিথিলিন মূলকের জন্য এক ধরনের বেন্ডিং, সিএইচসি মূলকের জন্য এক ধরনের বেন্ডিং, ঠিক আছে? এই যে তোমার আবার সিএইচ এর জন্য এক ধরনের বেন্ডিং, ভ্যারাইটিস টাইপস অফ বেন্ডিং হয়। এগুলো সব তোমার হচ্ছে 1500 থেকে 600 রিজিয়নের মধ্যে আসে, যার কারণে অনেক বেশি ওভারল্যাপ হয়। এখানে তো আমি শুধুমাত্র দেখেছিলাম সিএইচ টু সিএইচ, একটা মলিকুল কি হতে পারে, অনেক ধরনের, অনেক লং চেইন হতে পারে না, অ্যারোমেটিক থাকতে পারে, এখানে তোমার সিএইচ টু সিএইচ থাকতে পারে, কত ধরনের বেন্ডিং আসতে পারে চিন্তা করো। ঠিক আছে? এখানে মনে করো অক্সিজেন, এখানে একটা নাইট্রোমূলক থাকতে পারে। এই নাইট্রোমূলক হলো কিন্তু একটা বেন্ডিং ভ্যালু আছে, প্রত্যেকটা পার্টের কিন্তু একটা বেন্ডিং ভ্যালু থাকে। তো প্রত্যেকটার জন্য এই বেন্ডিং ভ্যালু গুলো অনেক বেশি আসছে বলে একটা গ্রুপের জন্য যদি টুইস্টিং, ওয়াগিং, সিজারিং, রকিং হয়, তাহলে এতগুলোর জন্য কতগুলো হবে চিন্তা করো। এই জন্য 1500 থেকে 600 রিজনটা খুব কমপ্লেক্স হয়, জটিল হয়। এই জটিলতা থেকে এবার দুই একটা পিক অবশ্য যদি তুমি আইডেন্টিফাই করার তোমার পড়াশোনা করো, তাহলে বুঝবা যে দুই একটা পিক কিন্তু আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এটা কিন্তু প্রশ্ন কিন্তু মাঝে মাঝে আসে যে তোমার 1500 থেকে 600 কে ফিঙ্গারপ্রিন্ট রিজন কেন বলা হয়। হ্যাঁ, একটা আইডেন্টিফাইং রিজন আমি কেন বলছি, এটা কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে।
আচ্ছা, এটা আমরা আগে পড়ে ফেলছি। IR absorption occurs when the frequency of IR exactly matches the natural vibration frequency of the molecule. 2 নাম্বার হচ্ছে molecule having dipole moment that changes as a function of time are capable of absorbing IR. ঠিক আছে, এটা আমরা পড়েছি। Types of molecular vibration, কি কি ভাইব্রেশন হতে পারে? Stretching. Stretching vibration is a rhythmical movement along the bond axis, such that the intermolecular distance increasing or decreasing. তার মানে কি হয়? স্ট্রেচিং এ কি হয়? স্ট্রেচ করছে, আবার কাছাকাছি চলে আসছে, আবার স্ট্রেচ করছে, আবার কাছাকাছি চলে আসছে, এরকম এক্সপ্যানশন এবং কম্প্রেশন হয়। এটা কি হতে পারে? দুই ধরনের হতে পারে, সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক। এটা সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক। যদি একই দিকে টানে, একই দিকে স্ট্রেচ করে, এক্সপ্যানশন হয়, যেটাকে আমরা বলি সিমেট্রিক। যদি ভিন্ন দিকে হয়, সেটাকে আমরা বলি অ্যাসিমেট্রিক। ঠিক আছে, সিমেট্রিক স্ট্রেচিং সাধারণত ভ্যালুটা কম হয়, কম তোমার ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করে, আর অ্যাসিমেট্রিকটা একটু হায়ার ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করে। তার কারণ হচ্ছে যখন এনার্জিটা একটু বেশি লাগে। খেয়াল করো, যখন আমি বিপরীত দিকে দুটো অ্যাটমকে তোমার স্ট্রেচ করব, তখন কিন্তু এনার্জিটা বেশি লাগছে। আর এখানে সিমেট্রিকের ক্ষেত্রে এনার্জি দুটো যেহেতু আমি একই দিকে পুল করছে, সেক্ষেত্রে এনার্জিটা এখানে একটু কম লাগছে। ঠিক আছে, আর এখানে কি হয় একটা জিনিস খেয়াল করো, সিমেট্রিক স্ট্রেচিং এ কি হয়? বন্ড এক্সিস বরাবর বন্ড লেন্থের একটা চেঞ্জ হয়। বন্ড লেন্থ খেয়াল করো, বন্ড লেন্থ আগে এরকম ছিল, এ ছিল, এখন কিন্তু এ প্লাস সামথিং চলে আসছে, তাই তো? কিছু বেশি হচ্ছে, আবার কিছু কমে যাচ্ছে। তার মানে বন্ড লেন্থের একটা চেঞ্জ হয় স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিতে। আর বেন্ডিং এর ক্ষেত্রে কি হয়? বেন্ডিং যদি সিজারিং খেয়াল করি, সিজারিং কি হয়? জাস্ট বন্ড অ্যাঙ্গেলের একটা চেঞ্জ হয়। খেয়াল করো, কিন্তু মনে করো এই অ্যাটমটা কি হবে? একটু কাছাকাছি, জাস্ট কাছাকাছি আসবে। মনে করো অ্যাটম এখানে আসলো, এটা এখানে আসলো, বন্ড অ্যাঙ্গেলের একটা চেঞ্জ হবে, বন্ড লেন্থের কিন্তু কোনো চেঞ্জ হয় না বেন্ডিং এর ক্ষেত্রে। রকিং এর ক্ষেত্রে একই, দেখো বন্ড অ্যাঙ্গেলের চেঞ্জ হচ্ছে। বন্ড অ্যাঙ্গেল আগে এখানে ছিল, এখন এখানে চলে আসবে, মানে রক হওয়ার পরে, রকিং এর মতো রক হওয়ার পরে কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, পজিশনটা চেঞ্জ হচ্ছে, অ্যাটমের পজিশন চেঞ্জ হচ্ছে, কিন্তু বন্ড অ্যাটম টু অ্যাটম যে বন্ড ডিসটেন্স ছিল, এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই কারণে কি হয়? স্ট্রেচিংটা আবার বেন্ডিং এর চেয়ে হায়ার ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করে, কারণ ফ্রিকোয়েন্সি অ্যাবজর্পশন কিন্তু হয় বন্ডে, তাই তো? বন্ড স্ট্রেংথের উপর ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সি বাড়বে কি কমবে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, কিন্তু আমরা যখন আয়ার নিচ্ছি, আমরা কিন্তু একটা স্পেসিফিক বন্ডের স্ট্রেংথটা আসলে মাপি। যত স্ট্রঙ্গার বন্ড, তত বেশি হায়ার ফ্রিকোয়েন্সি লাগবে সেটাকে আমার ভাইব্রেট করানোর জন্য। ঠিক আছে, এই স্ট্রেচিং এর ক্ষেত্রে কি হয়? বন্ডের পজিশনের একটা চেঞ্জ হয়, পজিশন চেঞ্জ করতে এনার্জিটা বেশি লাগে। আর এখানে খেয়াল করো, এখানে কিন্তু বন্ডের স্ট্রেংথের কোনো চেঞ্জ হয় না, বন্ড স্ট্রেংথ কিন্তু এখানে একই থাকছে, শুধুমাত্র বন্ড অ্যাঙ্গেলটা পরিবর্তন হচ্ছে, অ্যাটমের পজিশনটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, অ্যাঙ্গেল বরাবর, কিন্তু বন্ড স্ট্রেংথ কিংবা এখানে কিন্তু বন্ড লেন্থ বাড়ছে কমছে না। ঠিক আছে, না বাড়ার কারণে বেন্ডিং এর ক্ষেত্রে সাধারণত এনার্জি কম লাগে, ফ্রিকোয়েন্সি অফ এনার্জি কম লাগে। বুঝতে পারছো তো কেন স্ট্রেচিং এর ক্ষেত্রে? ম্যাম একটু স্লো বললে ভালো হয়। আচ্ছা, কেন তোমার হচ্ছে স্ট্রেচিং এর ক্ষেত্রে হায়ার ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করে আর বেন্ডিং এর ক্ষেত্রে লোয়ার ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করে? এই উত্তরটা আমি বললাম। স্ট্রেচিং এর ক্ষেত্রে কি হয়? বন্ড এক্সিস এর মধ্যে বন্ড লেন্থের একটা পরিবর্তন হয়, বন্ড লেন্থের পরিবর্তন করতে গেলে এনার্জিটা বেশি লাগে। আর বেন্ডিং এর ক্ষেত্রে কি হয়? বন্ড লেন্থ কিংবা বন্ড স্ট্রেংথের কোনো পরিবর্তন কিন্তু হয় না, শুধুমাত্র বন্ড অ্যাঙ্গেলের একটা পরিবর্তন হয়। ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেলে পরিবর্তন করতে গেলে খুব বেশি এনার্জি দরকার হয় না। ডিফর্মেশন মানে একটা জাস্ট ডিফর্মেশন করা হয়, বেন্ডিং মানে ডিফর্মেশন। ডিফর্মেশনে এনার্জিটা কম লাগে, কারণ হচ্ছে এখানে বন্ড লেন্থের কিংবা বন্ড স্ট্রেংথের কোনো পরিবর্তন করতে হচ্ছে না, এনার্জি দিয়ে বন্ড লেন্থ কিংবা স্ট্রেংথের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র অ্যাঙ্গেলের একটা পরিবর্তন হয়। আচ্ছা, বেন্ডিং অথবা ডিফর্মেশন, a bending vibration may consist of a change in bond angle between bonds without movement, খেয়াল করো, without movement of the atoms through the bond। তার মানে বন্ডের কোনো পরিবর্তন কিন্তু বেন্ডিং এর ক্ষেত্রে হয় না। In general, asymmetric stretching vibration occurs at higher frequencies than symmetric stretching। এরকম কিন্তু ছোট ছোট প্রশ্ন, এক মার্কসের প্রশ্ন কিন্তু মাঝে মাঝে চলে আসে
যে অ্যাসিমেট্রিক ক্ষেত্রে তোমার হাই এনার্জি লাগে কেন সিমেট্রিকের চেয়ে। অলসো স্ট্রেচিং ভাইব্রেশন অকার্স এট হায়ার ফ্রিকোয়েন্সি দেন বেন্ডিং, এই প্রশ্নটাও আসে যে স্ট্রেচিং কেন বেন্ডিং এর চেয়ে হায়ার ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করে। এখানে লেখা আছে দেখো, bending occurs at lower frequency than the typical stretching motion, তাই তো বেন্ডিং কি হয় লোয়ার ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করে, যেটা আমি বলছিলাম 1500 থেকে 600 এর মধ্যে সাধারণত বেন্ডিং ভ্যালু গুলো আসে, আর স্ট্রেচিং ভ্যালু গুলো আসে তোমার হচ্ছে 4000 থেকে 1500 এর মধ্যে, কিংবা হ্যাঁ 4000 থেকে 1200-1500 এর মধ্যে চলে আসে, ঠিক আছে। বিকজ ইন স্ট্রেচিং interatomic distance is altered, স্ট্রেচিং এ কি হয় ইন্টার অ্যাটমিক ডিসটেন্স, মানে দেখো ইন্টার অ্যাটমিক তার মানে এই যে কার্বন একটা অ্যাটম, মনে করো এখানে ক্লোরিন আছে, ক্লোরিন একটা অ্যাটম, এই কার্বন ক্লোরিনের মধ্যে যে ইন্টার অ্যাটমিক ডিসটেন্সটা আছে এই ডিসটেন্সটা কিন্তু চেঞ্জ হচ্ছে, which need higher energy and in bending distance is fixed, বেন্ডিং এর ক্ষেত্রে খেয়াল করো সব জায়গায় কিন্তু ডিসটেন্স ইজ ফিক্সড, সব জায়গায় কিন্তু মনে করো ডিসটেন্সটা হলো a, ডিসটেন্স ফিক্সড থাকছে বেন্ডিং এর ক্ষেত্রে, ঠিক আছে। where the position of the atom or bound angle is changed, শুধুমাত্র বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয় যেটাতে আসলে এনার্জি অফ অ্যাবজর্পশন কম লাগে, ঠিক আছে। আর প্রশ্ন কি ছিল, অ্যাসিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক, কিছু কিছু বইতে দেওয়া আছে অ্যান্টিসিমেট্রিক is higher in energy absorption than symmetric motion because the direction is opposite which need higher energy, opposite direction নিতে এনার্জি হায়ার লাগে, তাই বুঝতে পারছো তো। জি ম্যাম। জি ম্যাম। তোমার ফোর্থ ইয়ার থার্ড ইয়ারে কি তোমাদের স্পেকট্রোস্কোপি ছিল? তোমাদের থার্ড ইয়ার নতুন সিলেবাসে স্পেকট্রোস্কোপি বাদ দিয়েছে, তোমাদের থার্ড ইয়ারে কি ছিল? জি ম্যাম, থার্ড ইয়ার ছিল একদম ফান্ডামেন্টাল ছিল, আর হচ্ছে ফোর্থ ইয়ার মোটামুটি ডিটেইলস পড়ানো হয়েছে, আর এখন আবার পড়তেছি ম্যাম। আচ্ছা আচ্ছা, থার্ড ইয়ার নতুন সিলেবাসে থার্ড ইয়ার থেকে স্পেকট্রোস্কোপি বাদ যাবে কারণ বেশি পড়ানো হয়ে যাচ্ছে। আচ্ছা, ফান্ডামেন্টাল ব্যান্ড কাকে বলে? ফান্ডামেন্টাল ব্যান্ড আসলে কোনটা, একদম নিউ নর্থ থেকে মানে একদম গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট এনার্জি স্টেটে যখন অ্যাবজর্পশনটা হয়, নিউ নর্থ থেকে মনে করো নিউ ওয়ানে, এটাকে বলা হয় হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাবজর্পশন, দ্য ভাইব্রেশন দ্যাট অ্যারাইজেস ফ্রম এক্সাইটেশন ফ্রম দ্য grounded state to the lowest energy excited state, lowest energy excited state, এখানে যখন অ্যাবজর্পশনটা হবে সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল ব্যান্ড। ওভারটোন ব্যান্ড কে জাস্ট ফান্ডামেন্টালি 2 গুণ 3 গুণ কিংবা 4 গুণ যদি হয়, মানে নিউ নর্থ থেকে নিউ 2 নিউ 3 নিউ 4 এরকম যদি হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি হলো ওভারটোন ব্যান্ড, ঠিক আছে। ওভারটোন রেজাল্টস ফ্রম এক্সাইটেশন ফ্রম দ্য গ্রাউন্ড স্টেট টু হায়ার এনার্জি স্টেট, নিউ 1 এ না হলে যদি তোমার নিউ 2 তে হয় অথবা নিউ 3 তে হয়, সেটাকে আমরা বলবো হলো ওভারটোন ব্যান্ড, which correspond to integral multiples of the frequency of the fundamental new, মানে নিউ এরই জাস্ট 2 গুণ, মানে এখানে গেলে কি হবে 2 গুণ হলো, 2 গুণ 2 নিউ অ্যাবজর্ব করলো, 3 নিউ অ্যাবজর্ব করলো, এরকম করে আর কি। Any kind of physical vibration generates overtone bands. ওভারটোন ব্যান্ড অনেক সময় আসে, আর তোমাদের দেখাবো ডিটেইলস যাওয়ার সময় যে ওভারটোন ব্যান্ডও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যান্ড। ওভারটোন ব্যান্ড কি হয়, মনে করো যে দেখো 500টা হচ্ছে সেন্টিমিটার পার সেন্টিমিটার, এটা একটা ফান্ডামেন্টাল ব্যান্ড, ঠিক আছে। মানে মনে করো যে একটা বেন্ডিং ভ্যালু, এই বেন্ডিং ভ্যালুটাই তোমার যদি ওভারটোন ফার্স্ট ওভারটোন যদি আমি ধরি, ফার্স্ট ওভারটোন বলতে বোঝায় তোমার হচ্ছে জাস্ট পরের স্টেপে, মানে দুই নাম্বারের স্টেপে যদি তোমার হচ্ছে অ্যাবজর্পশন হয় 1000 পার সেন্টিমিটার, 3 এ হলে কি হতো 1500 পার সেন্টিমিটার, 1500 তে গেলে দেখা যাচ্ছে একটা সাধারণত ওভারটোন ব্যান্ডগুলো কিন্তু উইক হয়, মানে উইক হয় বলতে কি তোমার ব্যান্ডগুলো আমাদের সাধারণত এরকম বড় বড় ব্যান্ড তো পড়ি, এই ছোট ছোট মানে হচ্ছে ইন্টেন্সিটিটা বেশি স্ট্রং হয় না, ইন্টেন্সিটিটা উইক হয় ওভারটোনের ব্যান্ড। আচ্ছা, কম্বিনেশন ব্যান্ড, কম্বিনেশন ব্যান্ড আসলে তোমার খুব কমই দেখা যায়। কম্বিনেশন ব্যান্ড ডিফারেন্স ব্যান্ড, এটা কি হয়, দুইটা ব্যান্ড মনে করো একটা সিমেট্রিক এবং একটা অ্যাসিমেট্রিক ব্যান্ড, ঠিক আছে, অথবা দুটো বেন্ডিং ভ্যালু, বেন্ডিং ভ্যালু যদি যোগ, অনেক সময় কি হয় তোমার কাছাকাছি হওয়াতে তোমার হচ্ছে ইনফ্রারেড অ্যাক্টিভ হওয়াতে তোমার হচ্ছে দুটো ওভারল্যাপ করে একটা কম্বিনেশন ব্যান্ড শো করে, কম্বাইন্ড ব্যান্ড শো করে নিউ 1 প্লাস নিউ 2 তে। মনে করো নিউ 1 হচ্ছে একটা ফান্ডামেন্টাল ব্যান্ড,
নিউ টু হলো একটা ফান্ডামেন্টাল ব্যান্ড। এই দুইটা ব্যান্ড যোগ করে একটা মনে করো একটা তোমার হচ্ছে 1200-তে অ্যাবজর্ব করেছে, আর একটা মনে করো 870-এ। ঠিক আছে, এই দুটো যখন যোগ করে যেটা হয় কত হয় মনে করো 2000-এর কাছাকাছি। ঠিক আছে, 2070। এইখানে তোমার একটা ব্যান্ড পাওয়া যায়। ঠিক আছে, কম্বিনেশন ব্যান্ডে মানে আয়ের তোমার অনেক ধরনের ব্যান্ড দেখতে পাই না, সবগুলো ব্যান্ড কিন্তু পড়ি না। এই যে তোমার হিবিজিবি কিছু ব্যান্ড থাকে, সেগুলো আসলে তোমার ডিফারেন্স ব্যান্ড, কম্বিনেশন ব্যান্ড, ওভারটোন ব্যান্ড। ঠিক আছে, তারপর হচ্ছে ফার্মি রেজোন্যান্স, এখান থেকে তোমার ছোট ছোট কিছু ব্যান্ড আসে, সেগুলোতেই বলছে কম্বিনেশন ব্যান্ড পেতে পারি আমরা। আবার হচ্ছে ডিফারেন্স ব্যান্ড পেতে পারি, মনে করো 1200 থেকে 870 যদি বিয়োগ করি, সেই বিয়োগ ফল যেটা থাকবে সেই মানটা তোমার সেই মানে একটা ডিফারেন্স ব্যান্ড আমি পাবো। ঠিক আছে, এটাকে বলা হয় হলো ডিফারেন্স ব্যান্ড। হুকস ল দেখে নেই। আচ্ছা, হুকস লতে কি, হুকস ল অনুযায়ী তোমার যদি তোমার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে হুকস ল ফলো করে। ঠিক আছে, বন্ড স্ট্রেংথ আর হচ্ছে রিডিউস মাসের উপর ডিপেন্ড করে। Bond strength and the masses of the bonded atoms affect the infrared absorption frequency. The natural frequency of vibration of a bond is given by the equation. এটা হচ্ছে হুকস ইকুয়েশন। ঠিক আছে, মানে হচ্ছে ন্যাচারাল যে ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সিটা তোমার হচ্ছে একটা ইকুয়েশন ফলো করে হবে। সেটা কি 1/2πc√k/μ। ঠিক আছে, মিউটা কি which is derived from Hooke's law for vibrating springs. আমার কিন্তু এটা মনে হয় ফিজিক্সের কি বলে প্র্যাকটিক্যালি করেছিলাম। স্প্রিং এর ক্ষেত্রে দুইটা স্প্রিং এর তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি কতটুকু, এটা কিন্তু আমরা হুকস ল থেকে বের করেছিলাম। ঠিক ওরকমই দুইটা অ্যাটম কিন্তু ঠিক একইভাবে স্প্রিং এর মতো করে বাউন্স করে এক্সপ্যানশন এবং কম্প্রেস করে। যেরকম একটা স্প্রিং এর মধ্যে দুইটা যদি তুমি ওয়েট দিয়ে দাও, যেভাবে করে ভাইব্রেট করবে, একটা মলিকুলের বন্ডও কিন্তু ঠিক সেভাবে তোমার হচ্ছে ভাইব্রেট করে। The reduced mass mu হবে এখানে of the system is given by mu equals to m1 m2 divided by m1 plus m2 in grams। ঠিক আছে, or কি বলছে মলিকুলার ওয়েট যদি আমি ভাগ করে দেই, মলিকুলার ভাগ করলে এখানে তোমার অ্যাভোগাড্রো নাম্বার চলে আসবে। যদি অ্যাভোগাড্রো নিয়ে ভাগ m1 m2 m1 plus m2, ঠিক আছে 6.02 into 10 to the power 23। এটা যদি ভাগ করে দিই তাহলে তোমার হচ্ছে এখানে আর ওই মাসটা লাগে না, তোমার হচ্ছে ডিরেক্টলি আমি মলিকুলার ওয়েট দিয়ে বের করতে পারি। জাস্ট দুটো মলিকুলার কার্বন হাইড্রোজেন যদি থাকে, জাস্ট মলিকুলার ওয়েট দিয়ে কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি। সমস্ত কেটা কি আমরা জানি, কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট, তাই তো মানে তোমার এই যে আইআর এর যে ভেলোসিটি অফ লাইট এটাকে বোঝাচ্ছে। আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এখানে আমরা এটা বেরি করব। মিউটা হচ্ছে রিডিউসড মাস। এই সবগুলো কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, এই ভ্যালুগুলো বসানোর পরে খেয়াল করো 2/πc, সি এর মানও কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু। তারপর হচ্ছে কি এই যে তোমার এই অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা যদি আমরা সবকিছু বসানোর পরে আলটিমেট যে ইকুয়েশনটা আসবে হচ্ছে এরকম 4 মানে প্রত্যেকটা কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে 4.12 ইন্টু √k/μ। কেটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটারে, মিউটা হচ্ছে গ্রামে, খেয়াল করতে হবে। তার মানে আমার মিউটা বোঝাচ্ছে কিন্তু আমরা এখানে মিউ বলতে এখন কিন্তু আর এই মিউ বোঝাবে না, মিউ বলতে বোঝাবে হচ্ছে এই পার্টটুকু। এগুলা নিয়ে কিন্তু কিছু ম্যাথ পরীক্ষায় অনেক সময় আসে। ম্যাথ যদি আসে তাহলে দেখো, যদি কার্বন কার্বন ডাবল বন্ডের কত ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করবে এটা যদি আমি বের করতে চাই, নির্দিষ্ট কোন ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করবে এটা যদি বের করতে চাই, মনে করো ফোর্স কনস্ট্যান্টের মান দেওয়া আছে, মিউ এর মানটা বের করতে হবে। মিউ এর মানটা কি, আমরা কিন্তু বড় হাতের এম ধরবো, খেয়াল করবো কিন্তু ভর কিন্তু ধরছি না, আমরা কিন্তু মলিকুলার ওয়েটটা ধরছি। 12 + 12 যেহেতু কার্বন কার্বন দুইটা, 12 × 12 ডিভাইডেড বাই 12 + 12 ইকুয়ালস টু আসে তোমার হলো 6। আর সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল হচ্ছে নিউ বার ইকুয়ালস টু 4.12 √k, এটা হচ্ছে k এর মান ডাইন পার সেন্টিমিটারে ডিভাইড বাই 6 এখান থেকে আমি তোমার হলো কোন ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করবে সেটা কিন্তু আমরা বের করতে পারি। বের করে ক্যালকুলেটর আসছে তোমার হচ্ছে 1682।
আর এক্সপেরিমেন্টাল আসছে তোমার হচ্ছে 1650। ঠিক আছে, মনে করো কার্বন হাইড্রোজেন বন্ড, একই সূত্র, তোমার হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট দেওয়া আছে। এখন যেহেতু তোমার এখানে কার্বন এবং হাইড্রোজেন, মিউটা কি হবে, মিউটা চেঞ্জ হবে, কার্বন এবং হাইড্রোজেন আছে, তো খেয়াল করো 12 × 1, একটা কার্বনের একটা হচ্ছে হাইড্রোজেনের, ডিভাইডেড বাই 12 + 1 কত আসছে, 0.923। তাহলে যদি সূত্রতে বসাই ঠিক এই সূত্রটাই হবে 4.12 √ ফোর্স কনস্ট্যান্ট ভার্সেস মিউ এর মানটা। তারপর কত আসছে দেখো ক্যালকুলেটেড, 3032, আর এখানে আসছে তোমার 3000 কার্বন হাইড্রোজেনের জন্য। ঠিক আছে, এরকম কিন্তু ম্যাথ আসতে পারে। একইভাবে কি কার্বন ডিউটেরিয়ামের জন্য করেছে, ডিউটেরিয়ামের ক্ষেত্রে আমরা জানি 2, জাস্ট 2, এখানে জাস্ট কি চেঞ্জ হবে, 2টা বসাই দিলাম, বসালে এই মানটা আসলো, এই মানটা এখানে বসিয়ে দিলেই এই যে এক্সপেরিমেন্টাল এবং ক্যালকুলেটেড মানটা আমরা পেয়ে গেছি। এইভাবে কিন্তু অঙ্কটাও আসতে পারে, এটা কিন্তু খেয়াল করবা। এখন মেইন পড়াশোনায়, মেইন পড়াশোনা তোমার হচ্ছে দেখে নিই কত বাজে দেখো তো। ম্যাম আজকে কি ডবল ক্লাস নেবেন? হ্যাঁ 11টা বাজে, তাই না? জি ম্যাম 11টা বাজে। আমাদের ক্লাস হচ্ছে 12টায়, আচ্ছা 12টার সময় ছাড়বো ইনশাআল্লাহ। ম্যাম একটু কম পড়েন। ম্যাম আর একটু কম পড়ান ম্যাম। এই ম্যাম তোমরা কি একটু ক্লাস করছো? এর আগে ক্লাস ছিল? ম্যাম টানা 2টা ক্লাস করতে একটু কষ্ট হয়ে যায় ম্যাম। আহারে কষ্ট রে, আহারে কষ্ট, কষ্ট কি দেখছো? হাসিম একটু স্যার break- ক্লাস করো নাই? 1 ঘন্টা পরে যদি একটু ব্রেক থাকতো তাহলে ভালো হতো ম্যাম। হাসিম স্যার ক্লাস করছো সেটা বলো। না না ম্যাম। ম্যাম তাহলে আগে প্রশ্ন করতে না। হাসিম স্যার আমাদের টানা 3টে ক্লাস নিয়েছেন, এরকম হয়েছে, টানা 3টে ক্লাস নিয়েছেন উইদাউট এনি গ্যাপ। ম্যাম আমরাও দিব ম্যাম অফলাইনে করে। হ্যাঁ অনলাইনে করতে চাও না? অনলাইনে ম্যাম বাসায় অফলাইনে, বসে ম্যাম পড়ো। অফলাইনে হচ্ছে যে আমরা একটু ব্রেক পাই, তো এখানে তো আসলে ব্রেক পাওয়া যায় না। শুনো, বসে বসে শুয়ে বসে ক্লাস করতেছো, তাও যদি এত আরাম পেয়ে না হও, ম্যাম শুয়ে বসে না, মানে মনোযোগের সাথে ক্লাস করতেছি। অনেকেই আছে শুয়ে বসে ক্লাস করে। আমার কাজিন দিকে তো আমি দেখেছি, অনেকে তো অনলাইন ক্লাস ছিল মধ্যে, বাবা রে বাবা ক্লাস করার ধরন, হায় রে কত যে ক্লাস করা যায়। আচ্ছা যাই হোক, এখন তো তোমাদের ক্লাসে নিয়ে আসাই তো কঠিন হয়ে যায়। তোমার ক্লাসে এত কথা বলো, এত গল্প করো, তোমাদের কন্ট্রোল করতে, তোমাদের এত স্টুডেন্ট সংখ্যা কন্ট্রোল করতে গিয়ে মনে করো শেষ। আর পড়াবো কি, চিৎকার করতে করতেই শেষ, বলা শেষ। যাই হোক একটু দেখো, তোমাদের কি তাহলে ব্রেক নিলে কি হবে, কি আবার সেই লিঙ্কের ঝামেলা হতে পারে কিনা, ঝামেলা আছে তোমার যেভাবে ক্লাসটা করতেছো, একটু ম্যাম কন্টিনিউ করো। ব্রেক নেওয়ার দরকার নেই ম্যাম, আপনি ম্যাম হচ্ছে একটু যে কম। কম আমি করে তাড়াতাড়ি ছেড়ে দিব, জি ম্যাম আমি তাড়াতাড়ি চাই- ছেড়ে দিন ভালো হবে। ইনশাআল্লাহ। করতে চাই না আর কি। দেখো ফ্যাক্টরস এফেক্টিং আয়ার অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সি, মানে কোন কোন ফ্যাক্টর, মানে আয়ার তো আমার বুঝলাম এখন অ্যাবজর্ব করছে, ঠিক আছে, কোন কোন ধরনের বন্ড আয়ার অ্যাবজর্পশনে যাচ্ছে, কিন্তু তাছাড়া কি আয়ার অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে পারে কোন কোন ফ্যাক্টরের কারণে। মনে করো আগে 1200-তে করতো, এখন 1300-তে করতেছে, এই যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জটা কি কারণে হতে পারে। 1 নম্বর কারণ দেখো, ইনক্রিজিং বন্ড স্ট্রেংথ। আয়ারের সাথে সম্পর্ক হলো আসলে মেইনলি বন্ড স্ট্রেংথ আর মাসের, রিডিউসড মাসের, ঠিক আছে। এখন ইনক্রিজিং বন্ড স্ট্রেংথ ইনক্রিজেস দ্য অ্যাবজর্পশন অফ ফ্রিকোয়েন্সি, অবশ্যই সেটা খুবই লজিক্যাল। দেখো 3টা বন্ড দিয়ে 2টা কার্বন এখানে যুক্ত আছে অ্যালকাইনের ক্ষেত্রে, এই বন্ডটা কি স্ট্রঙ্গার বন্ড দেন দিস ওয়ান এন্ড দিস ওয়ান, তাই তো। এখানে ডাবল বন্ড, এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড। ট্রিপল বন্ডের বন্ড স্ট্রেংথ বেশি, বন্ড লেন্থটা ছোট। যেসব দুটা অ্যাটমের মধ্যে যখন বন্ড স্ট্রেংথটা বাড়ে তখন কিন্তু বন্ডটা শর্টার হয়, এই জিনিসটা মনে রাখবা। বন্ড স্ট্রেংথ যত বেশি, বন্ড তত বেশি শর্ট, তত বেশি হায়ার ফ্রিকোয়েন্সিতে সে অ্যাবজর্ব করবে, ঠিক আছে। এখানে ট্রিপল বন্ড আছে, বন্ডটা স্ট্রঙ্গার বন্ড এবং শর্টার বন্ড, দ্যাটস ওয়াই কি হবে, একটা হায়ার ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করছে, 2150, এখানে 1650, এখানে 1200। Increase the bond strength, increase the absorption frequency as the force constant and the bond strength increases with the number of bonds. ঠিক আছে, ফোর্স কনস্ট্যান্ট এখানে বাড়ছে, ফোর্স কনস্ট্যান্টের সাথে কিসের সম্পর্ক, বন্ড স্ট্রেংথের সম্পর্ক। যদি ফোর্স কনস্ট্যান্ট বাড়লে স্ট্রেংথ বাড়ে, STERN স্ট্রেংথ, NGTH, ঠিক আছে, স্ট্রেংথ বাড়ে। স্ট্রেংথ বাড়লে কি হয়, শর্টার হয়,
শর্টার বন্ড হয়। শর্টার বন্ড হলে কি হয়, হায়ার হায়ার ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিতে অ্যাবজর্ব করে। এই বিষয়গুলো একটু খেয়াল করবা, এই সিকোয়েন্সটা। কে বাড়ছে, কে বাড়লে ফোর্স কনস্ট্যান্ট বাড়ে, ফোর্স কনস্ট্যান্ট বাড়া মানে হলো বন্ড স্ট্রেংথ বাড়া মানে বন্ডটা শর্টার হওয়া, অ্যাটম গুলা কাছাকাছি থাকবে, কাছাকাছি থাকলে এই হায়ার ফ্রিকোয়েন্সি অফ আয়ার আমার দরকার হবে এটাকে ভাইব্রেট করানোর জন্য, ঠিক আছে? In general, triple bond are stronger than double bond or single bond between the same two atoms and have higher frequency of vibration, ঠিক আছে? যেটা বললাম একটু আগে। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে তোমার as the atom bonded to carbon increases in mass, এই যে হাইড্রোজেন কার্বন মাসটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, যত বেশি আমি ডান থেকে বামে যাচ্ছি তত বেশি মাসটা কিন্তু ব্রোমিন মাসটা বাড়ছে, reduce mass increases and the frequency of vibration decreases। কেন এই decreases কথা আমি জাস্ট হুকস ল থেকে বলতে পারি। হুকস ল থেকে আমরা কি জানি, mu bar equals to 4.12 root over k by mu। এই যে মিউ আর ওয়েভ নাম্বারটা কিন্তু হলো, হ্যাঁ আতিকুর রহমান কিছু বলতে চাও কিনা নাকি এমনিতেই করছো? আতিকুর রহমান রেজ, না ম্যাম কিছু বলবো না। আচ্ছা তাহলে হাত রেজ হ্যান্ড রেজ করলা কেন? আচ্ছা যাই হোক, টেস্ট করছো নাকি? আচ্ছা তাহলে দেখো মিউ যখন বাড়ছে এর থেকে রেসিপ্রোকাল একটা রিলেশন। হ্যাঁ তোমার হচ্ছে যদি মিউ বাড়ে তাহলে হচ্ছে রিডিউস মাস, যদি তোমার বেড়ে যায় তাহলে ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশন কমবে, আর যদি রিডিউস মাস কমে যায় তাহলে ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশন বাড়বে। এখান থেকে বলতে পারি সেটা হচ্ছে দেখো হাইড্রোজেন যদি কম হচ্ছে তখন অ্যাবজর্পশন অফ ফ্রিকোয়েন্সি বেশি হচ্ছে, ঠিক আছে? আর এখানে কি হচ্ছে, রিডিউস মাস বাড়ার কারণে এখানে অ্যাবজর্পশন অফ ফ্রিকোয়েন্সি আমার কম লাগছে। আচ্ছা দেখো 3 নাম্বারটা হচ্ছে হাইব্রিডাইজেশন ইফেক্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইফেক্ট, যেটা হচ্ছে কোনো পার্ট চেঞ্জ করা যায় না। আচ্ছা যাই হোক, হাইব্রিডাইজেশন ইফেক্ট আসলে কি হয়? হাইব্রিডাইজেশন ইফেক্ট আমরা কিন্তু এই যে কার্বন কার্বন ছিল, এখানে কার্বন কার্বন ছিল, এই পার্টটা কিন্তু আমরা পড়ে ফেলেছি, তাই তো? এই পার্টটা কিন্তু আমাদের পড়া হয়েছে। এখানে কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, আমরা জানি যে ফোর্স কনস্ট্যান্ট বাড়ছে, বাড়ার কারণে বন্ড স্ট্রেংথ বাড়ছে, কারণে কার্বন কার্বনের যে পার্টটা ছিল সেটা কিন্তু আমরা পার করলাম। হ্যাঁ বন্ড স্ট্রেংথ বাড়ার কারণে এই মানটা বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে কথা হচ্ছে যদি আমি কার্বন হাইড্রোজেন নিয়ে কথা বলি, এখানে প্রত্যেকে কিন্তু দেখো সেম বন্ড, কার্বন হাইড্রোজেন বন্ড, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড নিয়ে যদি আমি কথা বলি, সেক্ষেত্রে এসপির ক্ষেত্রে কেন চেঞ্জ হচ্ছে? কেন এখানে একটা সিঙ্গেল বন্ড হওয়ার কারণেও দেখো 3300, একটা হচ্ছে 3300, আরেকটা 3100, আরেকটা হচ্ছে 2900। দেখো মানে কিন্তু একটা ডিফারেন্স। আমি কিন্তু এই যে অ্যালকাইন হাইড্রোজেন আছে কিনা আমি কিন্তু এই আইআর এর ভ্যালু দিয়ে খুব স্পষ্টত বুঝতে পারি, তাই না? sp2 হাইড্রোজেন আছে কিনা, 3100 থেকে 3150 থাকলে আমি বুঝতে পারি এখানে ডাবল বন্ডের অ্যালকিনের হাইড্রোজেন আছে, ঠিক আছে? এখন দেখো যে এই পার্থক্যটা কেন হচ্ছে, কারণ হচ্ছে এখানে হাইব্রিডাইজেশন ইফেক্ট। যেটা বলছিলাম দেখো কার্বন কার্বন ট্রিপল বন্ড যখন থাকবে তখন sp হাইব্রিডাইজড থাকবে, তার মানে s 50%, p হচ্ছে 50%, s ক্যারেক্টার। এখন s ক্যারেক্টার যখন বাড়ে আমরা কিন্তু কি জানি, যখন কোনো অরবিটালের মধ্যে s ক্যারেক্টার বেশি থাকে, s ক্যারেক্টার বলতে বোঝাচ্ছি যে এই যে sp এর মধ্যে s হচ্ছে 50%, এখানে s এর পরিমাণ কত? এখানে 25%। হ্যাঁ এখানে 33 পয়েন্ট সামথিং, তাই না? 33.33। আচ্ছা এই যে তোমার দেখো এস ক্যারেক্টার বাড়ার কারণে কি হয়, এস ক্যারেক্টার বাড়লে বন্ডটা কিন্তু স্ট্রঙ্গার হয়, ঠিক আছে? কারণ অরবিটাল সাইজটা ছোট হয়ে আসে স্পিড ক্ষেত্রে এস ক্যারেক্টার বেশি থাকার কারণে, কারণ এস অরবিটাল কিন্তু আসলে কি স্ফেরিক্যাল একটা অরবিটাল, তাই তো? এস ক্যারেক্টার, এস অরবিটাল কিন্তু কি স্ফেরিক্যাল শেপ না? হ্যাঁ গোলাকার। আরেকটা হচ্ছে ডাম্বেল, পিটা হচ্ছে ডাম্বেল। হ্যাঁ যখন 50% এস আর পি যখন যুক্ত হয় তখন কি হয়, এস ক্যারেক্টার বেশি থাকার কারণে বন্ডটা শর্টার হয়ে আসে। তার মানে কি এই যে তোমার কার্বন হাইড্রোজেন বন্ড, এই কার্বন হাইড্রোজেন বন্ড কিন্তু সিম্পল কার্বন হাইড্রোজেন বন্ডটা এস ক্যারেক্টার প্লাস তোমার হচ্ছে হাইড্রোজেনের এটা হচ্ছে sp,
এটা হচ্ছে এস। যেহেতু এখানকার হাইড্রোজেনের প্রত্যেকটার জন্য এস, কিন্তু কার্বনের জন্য কি, কার্বনের জন্য sp এর ক্ষেত্রে এটা sp, এখানে s ক্যারেক্টার বেশি হওয়ার কারণে কিন্তু তোমার বন্ডটা খুবই শর্টার হবে এবং স্ট্রঙ্গার হবে। যেহেতু এই যে sp তে 50% s থাকার কারণে s এর পার্সেন্টেজটা বেশি থাকার কারণে এখানে কি হচ্ছে স্ট্রঙ্গার বন্ড হচ্ছে, শর্টার তোমার হচ্ছে বন্ড লেন্থটা হচ্ছে, শর্টার বন্ড লেন্থটা হওয়ার কারণে তোমার হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশন লাগছে এটাকে ভাইব্রেট করার জন্য। ঠিক আছে, দেখো কি দেখাচ্ছে, hybridization affects the force constant k. Hybridization affects the force constant k, also bond force constant also. Bonds are stronger in order sp, sp2, sp3. তার মানে কি বন্ড স্ট্রঙ্গার হয়, তার মানে কি হচ্ছে দেখো এখানে কিন্তু এখানে এই ক্ষেত্রে বন্ড স্ট্রঙ্গার হচ্ছে, কারণ হচ্ছে এই যে এস ক্যারেক্টার পার্সেন্টেজ বেশি হওয়ার কারণে। এখানে এস অরবিটাল 50%, এখানে 33%, এখানে 25%। এই পার্সেন্টেজটা এসপির ক্ষেত্রে বাড়ার কারণে কি হচ্ছে, এস ক্যারেক্টার যেহেতু গোলাকার, যেহেতু তোমার হতো মানে কি হচ্ছে এটা খুব বেশি এক্সপ্যান্ড করছে না, এক্সপ্যান্ড না করে খুব কাছাকাছি এই হাইড্রোজেনটাকে শক্ত করে ধরে রাখতে পারছে। এই যে তোমার যখন বন্ডটা শর্টার হয়ে যায়, আমরা জানি বন্ড যখনই শর্ট হবে তখন কিন্তু বন্ড স্ট্রেংথ বাড়বে, এর সাথে কিন্তু একটা সম্পর্ক আছে। বন্ড যখন শর্টার তখনই স্ট্রঙ্গার বন্ড হবে, শর্টার ওয়েভ লেন্থ, সরি শর্টার বন্ড লেন্থ হবে। হ্যাঁ, শর্টার বন্ড লেন্থ, এসপির কারণে শর্টার বন্ড লেন্থ, এখানে বন্ড লেন্থটা একটু কম হবে, যার কারণে হাইড্রোজেনের সাথে তোমার বন্ডটা এত বেশি স্ট্রং হবে না, যেহেতু এফ ক্যারেক্টার এখানে কম, এখানে যে বন্ড স্ট্রেংথ, এখানে বন্ড স্ট্রেংথ আরো বেশি হবে। দ্য হায়ার দ্য এস ক্যারেক্টার, দ্য স্ট্রঙ্গার দ্য বন্ড, shorter the bond, higher the bond strength. Strong and short bonds are more difficult to stretch. তার মানে এই যে স্ট্রং এবং শর্ট যে বন্ড গুলো আছে সেটা হচ্ছে more difficult to stretch। এই কারণে কি হয়, স্পিড ক্ষেত্রে যে হাইড্রোজেন অ্যাটাচ থাকে তাকে ভাইব্রেট করতে এনার্জিটা বেশি লাগে। বুঝতে পারছো? ম্যাম বলো। ম্যাম হচ্ছে এই যে অ্যালকাইনের ক্ষেত্রে মানে যখন এস আর পি 50-50 তখন যে নতুন সংকরিত অরবিটাল তৈরি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ওইটা একটু ছোট হয় না, হ্যাঁ, যদি পি এস এর পরিমাণ একটু বেশি থাকে, কম থাকে, তখন হচ্ছে যে নতুন অরবিটালটা তৈরি হচ্ছে ওইটা কি একটু বড় হয়। আর একটু হাইড্রোজেনটা লম্বাটে তো হয়, হুম, একটু লম্বাটে হয়, মানে একটু তোমার হচ্ছে ডাম্বেল আকৃতির হয়। ঠিক আছে, কারণ হ্যাঁ এস হওয়ার কারণে কি হয় দেখো, এস এর সাথে তোমার কার্বন, তাই তো, কার্বনের সাথে যখন এস আর এস যখন তোমার হচ্ছে বাইন্ড করবে, কম্বিনেশন যখন হবে, তখন কিন্তু তোমার দেখো ওভারল্যাপটা কিন্তু তোমার কি হচ্ছে, খুব শর্ট লেন্থে কিন্তু ওভারল্যাপটা হচ্ছে। যখন পি আর এস যখন তোমার করে তখন কিন্তু ওভারল্যাপ কিন্তু একটা বড় একটা ডিস্টেন্সে হয়, তোমার বন্ড লেন্থটা কিন্তু তখন বেড়ে যাচ্ছে। এখানে কি হয়, যেহেতু এস এর পার্সেন্টেজ বেশি থাকে, এই তোমার পিও তো থাকে না তা না, পি থাকে, এই জন্য একদম স্ফেরিক্যাল না হয়ে কিছুটা তোমার ডাম্বেল আর স্ফেরিক্যালের মাঝখানে একটা অবস্থান থাকে, যার কারণে এই বন্ড লেন্থটা ছোট হয়ে আসে। ঠিক আছে, এস ক্যারেক্টার বেশি হওয়ার কারণে। আর এস ক্যারেক্টার মানে কি জানো, এস যখন বেশি থাকবে তখন কিন্তু সে ইলেকট্রনটাকে তার কাছাকাছি আনার চেষ্টা করবে, বেশি ইলেকট্রনটাকে খুব কাছাকাছি নিয়ে ফেলে। এস অরবিটালের ক্যারেক্টারটাই হচ্ছে তোমার এরকম। এস অরবিটাল কি করে, শেয়ার যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনের ডিসটেন্সটা নিউক্লিয়াসের সাথে ডিসটেন্সটা কম থাকে, যার কারণে ইলেকট্রনটা খুব কাছাকাছি অ্যাট্রাক্টেড থাকে, যার কারণে বন্ড লেন্থটা ছোট হয়ে আসে। আর কোনো প্রশ্ন আছে? কি যে প্রশ্ন, বুঝতে পারছো? জি ম্যাম। এস অরবিটাল কি করে, এস অরবিটালের যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাফিনিটিটা বেশি থাকে। বেশি থাকার কারণে দেখো এখানে যেহেতু কার্বনের মধ্যে এস পার্সেন্টেজটা বেশি, এই ইলেকট্রনটাকে কিন্তু শক্ত করে ধরে রাখে। এই শেয়ার যে দুটা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন শক্ত করে কার্বনের দিকে ধরে রাখে, যার কারণে কি হয়, এই বন্ডটা স্ট্রঙ্গার হয়। আর এখানে এস এর পার্সেন্টেজ কম হওয়ার কারণে এই শেয়ার ইলেকট্রনটা আসলে তোমার কি বলে, বন্ড লেন্থটা তোমার একটু বেশি হয়, এখানে মাঝামাঝি হয়, এখানে সবচাইতে বন্ড লেন্থটা কম হয়। কিন্তু ম্যাম ইথাইনের যে হাইড্রোজেনটা থাকে সেটা তো একটু অ্যাসিডিক টাইপের, এরকম কেন হয়? খুব সহজেই হাইড্রোজেনটা রিলিজ করতে পারে। এটা একই কারণে ম্যাম। হ্যাঁ, এটাই তো বলতেছি, এটা একই কারণে। কারণ আমি যেটা বললাম, এই কার্বনের মধ্যে যেহেতু
এস ক্যারেক্টারটা বেশি, এস বেশি চেনে রাখলে, যেটা বললাম এস এর যে নিউক্লিয়াস আছে বেশি চেনে রাখলে কি হয়, তোমার এখানে কার্বনের দিকে শেয়ার ইলেকট্রনটা বেশি থাকে, তখন সহজেই প্রোটনটা চলে যেতে পারে। কিন্তু এখানে কিন্তু একদম মাঝ বরাবর থাকে, ইলেকট্রনটা পারফেক্টলি শেয়ার থাকে, কিন্তু এখানে কিছুটা কার্বনের দিকে থাকে, কিছুটা কার্বনের দিকে বেশি ঝুঁকে থাকে ইলেকট্রনটা। ঠিক আছে, এই কারণে তোমার হাইড্রোজেন সহজে বের হয়। করতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে শুনো, অনেকগুলো টপিকই তো আছে তাই না, একটা হচ্ছে আইআর, একটা ইউভি, একটা অ্যাসিডিটি, অনেক কিছু থাকে, কিন্তু এক একটা সময় এক এক ভাবে তোমাকে চিন্তা করতে হবে। এই এখন আমি আইআর যখন চলে আসবে তখনই শুধুমাত্র চিন্তা করবা ফোর্স কনস্ট্যান্ট এবং রিডিউসড মাস। এখানে রিডিউসড মাস প্রত্যেকটা বন্ডের ক্ষেত্রে সেম, আমার তাহলে চিন্তা করতে হবে এখন ফোর্স কনস্ট্যান্ট নিয়ে। ঠিক আছে, আইআর এর ক্ষেত্রে চিন্তা করবা ফোর্স কনস্ট্যান্ট এবং রিডিউসড মাস নিয়ে। আর ইউভি ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম চিন্তা করতে হলো ক্রোমোফ্লোরোসিটি বাড়ছে কি কমছে, কোপ্ল্যানারিটি বাড়ছে কি কমছে, এই দুইটা পার্ট নিয়ে আমি চিন্তা করতে হবে। কোনো মলিকুলের দিকে তাকালেই তোমার বুঝতে হবে ক্রোমোফ্লোরোসিটি কি বাড়ছে, এখানে কনজুগেশন কি বাড়ছে, পুরো মলিকুল জুড়ে কি ক্রোমোফ্লোরোসিটি আছে, কিংবা মলিকুলটা কি প্ল্যানার কতটুকুন, এইভাবে তোমার তোমার ইন্টেন্সিটি এবং ইউভির যে তোমার অ্যাবজর্পশনটা আমার এইভাবে করে চিন্তা করতে হবে। আয়ার যখন আসবে, আয়ার ক্ষেত্রে সবসময় চিন্তা করবা বন্ডটার ক্ষেত্রে বন্ডটা কতটুকু স্ট্রঙ্গার হচ্ছে, যেটাকে আমরা ফোর্স কনস্ট্যান্ট বলছি। বন্ড স্ট্রঙ্গার হলে বন্ড শর্টার হয়, হ্যাঁ, সেক্ষেত্রে হায়ার ওয়েভলেন্থ দরকার হয়। এই জিনিসগুলো চিন্তা করবা। আর হচ্ছে রিডিউসড মাস, এই জিনিসগুলোতে তাকাতে হবে। আর অ্যালকাইল অ্যাসিডিক কারণ হচ্ছে সে শেয়ার যে ইলেকট্রনটা আছে সেটা সাধারণত কার্বনের দিকে বেশি থাকে, এই কারণে হাইড্রোজেনটা বের হয়ে যায়। কিন্তু sp2 আর sp3 ক্ষেত্রে একদম মাঝ বরাবরই দুজনেই 50-50% শেয়ার করে থাকে। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে রেজোনেন্স অলসো এফেক্ট। রেজোনেন্সের ক্ষেত্রে তোমার আয়ের অ্যাবজর্পশন চেঞ্জ হয়, এটা আমরা সবাই জানি। রেজোনেন্স একটা বড় একটা ফ্যাক্টর, যেটা তোমার ইউভির ক্ষেত্রে কিংবা আয়ের ক্ষেত্রে বলো, সবগুলোকেই অনেক অ্যাব্রাপ্টলি চেঞ্জ করতে পারে। আচ্ছা, রেজোনেন্স অলসো এফেক্ট দ্য স্ট্রেংথ এন্ড লেন্থ। সব জায়গায় কিন্তু খেয়াল করো, এই যে স্ট্রেংথ আর লেন্থ কথাটা বারবার আসছে। স্ট্রেংথ এবং লেন্থের চেঞ্জ করে, and hence its force constant। তার মানে কি, স্ট্রেংথ এবং লেন্থ সাথে ফোর্স কনস্ট্যান্টের একটা সম্পর্ক আছে। যদি ফোর্স কনস্ট্যান্ট বেশি হয় কি হবে, স্ট্রেংথ বেশি হবে। স্ট্রেংথ বেশি হলে লেন্থ কি হবে, কম হবে ম্যাম। কম হবে, কম। এটাই কিন্তু মাথায় রাখবা, এই জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করবা। Thus, whereas a normal ketone has its stretching vibration at 1715, a ketone that is conjugated with carbon-carbon double bond যদি conjugated থাকে তাহলে কি হয়, অ্যাবজর্পশনটা লোয়ার ফ্রিকোয়েন্সিতে হয়, 1675 থেকে 1680 হয়। কেন হচ্ছে, দ্যাট ইজ বিকজ রেজোনেন্স লেনদেন্স, দেখো লেনদেন বলছে, লেন্সটাকে বাড়িয়ে দিচ্ছে। যদি বাড়িয়ে দেয় তাহলে কি হবে, ফোর্স কনস্ট্যান্ট কম লাগবে, ফোর্স কনস্ট্যান্ট কমে গেলে আমার ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্পশন কম লাগবে। Lengthening the carbonyl bond distance gives it more single bond character. আমরা একটু পরে দেখবো। Resonance has the effect of reducing the force constant K and absorption moves to a lower frequency. এই যে ম্যাম আজকে এই পর্যন্ত থাকলো, আমি দেখেছি, জানো আমি দেখবো, দেখি। দেখো এখানে তোমার কার্বনিলের সাথে দেখো, যদি নরমাল কার্বনিল মূলক হয়, এখানে যদি কোনো রেজোনেন্স না থাকে, কনজুগেশন যদি না থাকে, তাহলে কি হচ্ছে 1715-তে নরমালি পিক দিচ্ছে। কিন্তু যখন কার্বন কার্বন ডাবল বন্ড চলে আসছে, এই পাই বন্ডটা টেনে নিচ্ছে, এখানে চলে আসছে। আমি মাপছি হলো কার্বন 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 অক্সিজেন বন্ডটা, এখানে যদি সিঙ্গেল বন্ড চলে আসে, এখন রেজোনেন্সে মনে করো 50% সময় সিঙ্গেল বন্ড থাকবে, 50% সময় ডাবল বন্ড থাকতেছে, সেক্ষেত্রে তোমার কি হচ্ছে, মানটা 1675 কিংবা 1680 চলে আসে। কি থাকছে, 1675 আগে ছিল কত, 1715 থেকে 1675 কিংবা 1680-তে নেমে আসে, কমে যায়। কেন কমে যাচ্ছে, এখানে ছিল আগে ডাবল বন্ড। সিম্পলি মনে করো এখানে কোনো কনজুগেশন যদি না থাকে, এখানে যদি তোমার শুধুমাত্র মনে করো অ্যাসিটোন যদি হয়, অ্যাসিটোনের ক্ষেত্রে তখন এখানে কোনো কনজুগেশন নেই, সিম্পলি এই কার্বনিল মূলকটা তোমার 1715-তে ডাবল বন্ড ক্যারেক্টার বলতো না, ডাবল বন্ডই আছে এখানে, যে 1715 হয়। এখানে কি হয় দেখো, কনজুগেশনের কারণে এখানে কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, সিঙ্গেল বন্ড হয়ে যায়, বন্ড স্ট্যান্ডটা কমে যায়। বন্ড লেন্থ বেড়ে যায় আর কি। হ্যাঁ, বন্ড লেন্থ বাড়ছে, বন্ড স্ট্রেংথ কমছে, কমার ফোর্স কারণে কনস্ট্যান্ট কমে যাবে, ফোর্স কনস্ট্যান্ট কমে কমবে, গেলে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কমে যাবে, মানটাও তোমার কমে যাবে। এগুলো তোমার সবসময় মানে পরীক্ষা যখন প্রশ্ন হবে তখন এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু যুক্ত উল্লেখ করতে হবে। হ্যাঁ তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। ম্যাম, আমাদের হচ্ছে ইউভির যে এক্সারসাইজ গুলো, এগুলো তো ম্যাম হচ্ছে যে
বই তো নাই, কিভাবে করবো আমি processing? তোমাদেরকে বই দিয়ে দিচ্ছি, পিডিএফ এর বইটা তোমার দেখে দেখে সব সলভ করবা, ঠিক আছে? আচ্ছা ম্যাম। হ্যাঁ, আচ্ছা, এই যে এই চার্ট তোমার কোরিলেশন চার্ট করবা হচ্ছে পাভিয়ার বই থেকে। পাভিয়ার বই থেকে পড়বা। এই চার্ট নিয়ে কথা বলার অনেক কিছু আছে, ঠিক আছে? অনেক অনেক কথা বলা যায় চার্ট নিয়ে, কেন এর কমছে, কি টনের বাড়ছে, এগুলা বলছে, সবই বলবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, ঠিক আছে?